অব্যক্ত অনুরক্তি। লেখায় নামিরানুর নিদ্রা দ্বিতীয় অংশ। এলোমেলো পায়ে বাড়ির সদর দরজা পেরিয়ে ভেতরে প্রবেশ করে কিঞ্জা। শ্যাম বর্ণের চেহারাটা হঠাৎই কেমন যেন লালচে বর্ণ ধারণ করেছে। ডাগর ডাগর আখি জোড়া দেখে স্পষ্ট আন্দাজ করা যায় মেয়েটা কেঁদেছে ভীষণ। সরু নাকের ডগাও কিঞ্চিত লাল হয়ে আছে। গোলাপ বর্ণের ঠোঁট জোড়া কাঁপছে অনবরত। বোধহয় সে কান্না আটকানোর চেষ্টা করছে। নিজেকে যথাসম্ভব স্থির রাখার চেষ্টা করে সে নিজের ঘরের দিকে অগ্রসর হয়। তখনই পেছনে থেকে ডেকে ওঠে একজন। কিঞ্জা চমকে ওঠে কণ্ঠস্বর শুনে। এই কণ্ঠ যে তার চেনা ভীষণ। পেছনে তাকানোর শক্তিও মিলছে না তার। তার মন যা বলছে তাই যদি হয় তবে এমন মুহূর্ত সে কখনোই চায় না। কিঞ্জা আপনমনে এসব ভাবতে ভাবতেই পুনরায় ডেকে ওঠে সে। মনের মাঝে সাহস জুগিয়ে পেছনে ফিরে তাকায় কিঞ্জা। অমনি তার মুখ থেকে বেরিয়ে আসে একটিমাত্র শব্দ, মা। ঠিক কত বছর পর নিজের মাকে সামনে থেকে দেখছে কিঞ্জা সেটা তার মনে নেই। ভদ্র মহিলার নাম রিমা হাওলাদার। রুবি হাওলাদারের একমাত্র ছোট বোন। বয়সের তুলনায় এখনও যথেষ্ট সুন্দরী সে। তবে তার এই সৌন্দর্য ফিকে মনে হয় কিঞ্জার কাছে। তার মনে হয় যার মন সুন্দর না সে বাহ্যিকভাবে যতই সুন্দরী হোক না কেন দিন শেষে তা মলিন। মেয়েকে এত বছর পর কাছ থেকে দেখে মেয়ের কাছে এগিয়ে আসেন রিমা হাওলাদার। হাত বাড়িয়ে মেয়েকে ছুঁতে গেলে সে দূরে সরে যায়। তখনই সেখানে উপস্থিত হন রুবি হাওলাদার। কিঞ্জার কাছে এসে তিনি বলেন, আমাদের ঘরে আয় তাড়াতাড়ি। কথাটা বলে কিঞ্জার হাত ধরে তাকে নিজের ঘরের দিকে টেনে নিয়ে যান তিনি। ঘরে গিয়ে কিঞ্জা আরেক দফা চমকে যায়। আজ যেন তার চমকানোরই দিন। সোফায় তার বাবা নামক মানুষটা বসে আছে হাসি মুখে। মেয়েকে দেখে সেই হাসির রেখা আরও খানিকটা বিস্তৃত হল। কিঞ্জা অবাক চাহনি নিয়ে তাকায় রুবি হাওলাদারের দিকে। ধীর কণ্ঠে জিজ্ঞেস করে, এসব কি হচ্ছে এখানে খালামনি? রুবি হাওলাদার হাসি মুখে জবাব দেন, তোর বিয়ের কথা হচ্ছে, তাই তো তোর বাবা মাকে ডেকেছি। আনুষ্ঠানিকভাবে তোর আর মুনতাসিরের বিয়ে হলে তোরা একসাথে থাকতে পারবি। আর একসাথে থাকলে ধীরে ধীরে ঠিকই তোদের মধ্যকার দূরত্ব কমে যাবে। এমনিতেই তোদের দুজনের মধ্যে ঝামেলার শেষ নেই। তাই আমি আর এসব ফেলে রাখতে চাইছি না বাবা। সবাই মিলে আলোচনা করে আগামী মাসের 7 তারিখ তোদের বিয়ের দিন ঠিক করা হয়েছে। কথাটা শুনে কিঞ্জা কি রিয়াকশন দেবে সেটাই বুঝে উঠতে পারে না। ইতোমধ্যেই হন্তদন্ত হয়ে মায়ের ঘরে এসে উপস্থিত হয়েছে মুনতাসির। এসেই সে মায়ের কথাটা শুনে কিঞ্জার দিকে তাকায়। কিঞ্জা মুনতাসিরের দিকে এক পলক তাকিয়ে ঘরের মাঝ বরাবর দাঁড়িয়ে সবার দিকে একবার একবার করে তাকিয়ে দেখে নেয় সবার দৃষ্টি তার দিকে আছে কিনা। হ্যাঁ, সবার দৃষ্টি এখন শুধুই তার দিকে। এটা দেখে সে আচানক শব্দ করে হেসে ওঠে। তার এমন আচরণের কারণ উপস্থিত কেউই বুঝতে পারে না। হাসতে হাসতে কিঞ্জা নিজের মায়ের দিকে তাকিয়ে বলে, হ্যাপি উইমেন্স ডে মা। মেয়ের মুখ থেকে মা ডাক শুনে রিমা হাওলাদার খুশি মনে মেয়ের দিকে এগিয়ে এলে 2 পা পিছিয়ে যায় কিঞ্জা। অতঃপর বলে, উহু, একদম আমার কাছে আসবেন না আপনি। কোন অধিকারে আমার কাছে আসবেন আপনি? কে হন আপনি আমার? ও হ্যাঁ, আপনি তো আমার মা। আমার জন্মদাত্রী আপনি। তা জননী আমার। আজ তো আন্তর্জাতিক নারী দিবস। জানেন সেটা? আজ না সবাই নিজেদের মাকে নিয়ে অনেক পোস্ট দিয়েছে, এখনও দিচ্ছে। এক একজনের জীবনে মা মানুষটাই সব। মাই তাদের দুনিয়া বলা যায়। আজ যখন ভার্সিটিতে সবাই মাকে নিয়ে গল্প করছিল আমি তখন চুপচাপ সেই সমস্ত কথা শুনছিলাম। জানেন, তারা না তাদের মায়ের সাথে কাটানো সুন্দর সময়গুলো নিয়ে পোস্ট করছিল। কেউ কেউ তো মায়ের ছবি দিয়ে বলছিল, হ্যাপি উইমেন্স ডে মা। আমার জীবনে তুমিই সবচেয়ে সেরা নারী। আমি কিন্তু এসব কিচ্ছু বলতেও পারিনি, করতেও পারিনি। কিভাবে বলবো? আমার তো বলার মতো কোনো সুন্দর স্মৃতিই নেই। আমার মা তো বেঁচে থেকেও আমার কাছে মৃত। সেই মাকে নিয়ে তো কিছু বলা যায় না।
মৃতমা আজ জীবিত হলো কিভাবে বলেন তো? মেয়ের কথা এতকাল পর কিভাবে মনে পড়ল আপনার? আমি মরে যাইনি আপনার কাছে, আমি তো মরে গেছি আপনার কাছে। মরা মেয়েকে আরও একবার মরতে দেখতে এসেছেন? আল্লাহ আপনার এই ইচ্ছা কবুল করুন, আমিন। কথাগুলো বলতে বলতে কিঞ্জার চোখ বেয়ে টুপটাপ ফোঁটায় অশ্রু গড়িয়ে পড়ে। না, আজ সে শব্দ করে কাঁদছে না। মেয়েটা কিভাবে যেন নিঃশব্দে কাঁদতে শিখে গেছে এই অল্প কদিনের মাঝেই। কাঁদতে কাঁদতেই সে ফিরে তাকায় বাবার দিকে। আরে মিস্টার সাজ্জাদ সাহেব যে, আপনি বেঁচে আছেন? আমি তো ভাবলাম আপনি মরে গেছেন। অবশ্য আমার কাছে তো আপনি মৃত, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এত বছর পর আপনি কেন আমার সামনে এলেন বলেন তো? মেয়ের বিয়ে দেখার এত শখ আপনার? কই, এত বছর তো মেয়ের কোনো খোঁজ নেননি। প্রতি বছর 2 ঈদ আর জন্মদিনে কিছু উপহার পাঠিয়েছেন অবশ্য, কিন্তু আমি তো ভেবেছিলাম আপনি মৃত মেয়ের স্মৃতিচারণে জিনিসগুলো পাঠিয়েছেন। তা মৃত মেয়ের বিয়ে কিভাবে দেবেন আপনি? বড় থেকে তুলে এনে? এত কষ্ট করতে হবে না আপনার। আপনার মেয়ে জীবন্ত লাশ হয়ে আপনার সামনেই দাঁড়িয়ে আছে দেখুন। রুবি হাওলাদার কিঞ্জার কাছে এসে ধমকের স্বরে বলেন। এসব কি হচ্ছে কিঞ্জা? কেন বলছিস এসব? বাবা মায়ের সাথে কেউ এভাবে কথা বলে? কিঞ্জা রুবি হাওলাদারের দিকে তাকিয়ে কিঞ্চিত হেসে বলে, পরের মেয়েকে আর কত ধমকাবে খালামনি? নিজের ছেলেকে কখনো এভাবে ধমকিয়েছ? না, তা কেন করবে? সে তো তোমার নিজের ছেলে, আর আমি তো সবার জন্যই সস্তা অনেক। তুমি আমাকে ভালোবাসো, এটা আমি কখনোই অস্বীকার করব না, কিন্তু তোমার ভালোবাসা আমার জন্য বিরাট বড় শাস্তি হয়ে দাঁড়িয়েছে খালামনি। মানে? কিঞ্জা মুনতাসিরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে। মানেটা আমিই বলি, কি বলেন? আপনি তো আর বলতে পারবেন না, কারণ আপনার তো সেই ক্ষমতাই নেই। মেরুদণ্ডহীন কাপুরুষ ছেলেদের তো সেই ক্ষমতা থাকে না। মুনতাসির কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। কিঞ্জা ব্যাগ থেকে একটা কাগজ বের করে সবার সামনে ধরে বলে, মুনতাসির ভাই বলেই সম্বোধন করি এখন। এর কারণটাও বলছি। ঘণ্টা খানেক আগে সে আমার সাথে দেখা করতে আমার ভার্সিটিতে গিয়েছিল। সে কেন আমার সাথে দেখা করেছে তা জানো তোমরা? মুনতাসির ভাই আমার সাথে দেখা করেছে এটা বলার জন্য যে সে আমাকে চায়। না না, এই চাওয়া সেই চাওয়া নয়। সে আমাকে ভালোবেসে নিজের করে চায় না। সে আমাকে চায় তার ভালোবাসাকে নিজের করে পাওয়ার জন্য। মিজানুর রহমান কিঞ্জার দিকে তাকিয়ে প্রশ্ন করেন। যা বলার পরিষ্কার করে বলো কিঞ্জা। তোমার কথা আমরা কেউ বুঝতে পারছি না। নিজের ছেলের মনের কথা বুঝতে যারা ব্যর্থ তারা আমার কথা আর কিভাবে বুঝবে খালুজান? মানে? মাত্র 13 বছর বয়সে আমার বিয়ে দিয়েছিলেন আপনারা আপনাদের ছেলের সাথে। সেই সময় আপনারা না আপনাদের ছেলের কাছ থেকে অনুমতি নিয়েছেন আর না আমার মতামত জানতে চেয়েছেন। বুঝদার হওয়ার আগেই বউ হয়ে গিয়েছিলাম আমি। সেটাও আবার কার বউ? যে ছেলেটা আমাকে একটুও পছন্দ করে না তার বউ। খালামনি, তুমি আমাকে নিজের কাছে রাখতে চেয়েছিলে, ভালো কথা, কিন্তু এভাবে কেন? তোমার মনের ইচ্ছা পূরণ করতে গিয়ে আমাদের জীবনটা জটিল হয়ে গেছে। রুবি হাওলাদার বিরক্তিকর চেহারা নিয়ে বলেন। হেয়ালি না করে কি হয়েছে সেটা বল। কিঞ্জা আরও একবার তাকায় মুনতাসিরের দিকে। মুনতাসির এখনো চুপচাপ দাঁড়িয়ে আছে। দীর্ঘ একটা শ্বাস ছেড়ে কিঞ্জা বলে ওঠে, তোমাদের ছেলে অন্য কাউকে ভালোবাসে খালামনি। এই কথাটা শোনার জন্য বোধহয় কেউই প্রস্তুত ছিল না। সবাই নির্বাক হয়ে চেয়ে থাকে মুনতাসিরের দিকে। সকলের দৃষ্টি উপেক্ষা করে মুনতাসির কিঞ্জার দিকে তাকিয়ে থাকে। তা দেখে কিঞ্জা নিজের হাতে থাকা কাগজটার ভাঁজ খুলে সকলের সামনে ধরে বলে, মিস্টার নাহিয়ান, মুনতাসির তার 4 বছরের ভালোবাসাকে স্বীকৃতি দেওয়ার জন্য আমার কাছ থেকে মুক্তি চেয়েছে। তার জন্য আজ সে আমার হাতে ডিভোর্স পেপারও ধরিয়ে দিয়েছে। একদিকে সে আমার কাছে মুক্তি চাইছে আর অন্যদিকে তোমরা আমাকে তার সাথে জুড়ে দিতে চাইছো।
আমি তো বাজারের কেনা কোনো পুতুল না যে তোমাদের যার যখন যা মনে চাইবে তখন সেটাই করবে আমার সাথে। আজ কিঞ্জা একাই কথা বলছে। বাকি সবাই নীরব শ্রোতার মতো শুনে যাচ্ছে সব কথা। কিঞ্জা পুনরায় বলে ওঠে, 7 বছরের সংসার জীবন আমার, অথচ আমি 7 মিনিটের জন্য সংসার করতে পারিনি। যে বয়সে আমার পুতুল খেলার কথা ছিল সেই বয়সে আমি নিজেই পুতুল হয়ে গেছি। এক প্রকার জড়বস্তু যাকে বলে আর কি। আমি সংসার করিনি, স্বামী নামক মানুষটাকে এই 7 বছরে এক মুহূর্তের জন্য সামনাসামনি দেখিনি। তার সাথে কখনো আমার ভালোমন্দ কথাটুকুও হয়নি এক মুহূর্তের জন্য। না তো কখনো এটা অনুভব করেছি যে আমি কারোর বউ। তবুও আমি বিবাহিতা এক নারী। বিয়ে নামক সম্পর্কে জড়িয়ে আমার জীবনটাই অলটপালট হয়ে গেছে। একটা মিথ্যা সম্পর্ককে এতগুলো বছর আমি একাই বয়ে বেরিয়েছি। মেয়ে বলে বিনা দোষে বহুবার চরিত্র নিয়ে কথাও শুনেছি। আর এদিকে আমার স্বামী নামক মানুষটা দিব্যি প্রেমের সম্পর্কে জড়িয়েছে। 4টা বছর প্রেমিকার সাথে থেকেছেও বিদেশের মাটিতে। আচ্ছা, দিন শেষে আমি আসলে কি পেলাম? না পেলাম বাবা মায়ের ভালোবাসা, না পেলাম স্বামীর ভালোবাসা। আরে ভালোবাসা তো দূর, আমি তো বউ হিসেবেই স্বীকৃতি পাইনি। বউ হিসেবে স্বীকৃতি না পাওয়া মেয়েটা এখন ঠিকই ডিভোর্সির তকমা পাবে। আহারে জীবন! কথাগুলো বলে একদম শান্ত হয়ে যায় কিঞ্জা। এই মুহূর্তে তার প্রধান কাজ হল ডিভোর্স পেপারে সই করা। কিঞ্জা ব্যাগ থেকে একটা কলম বের করে ডিভোর্স পেপারে সই করতে ধরে থেমে যায়। কোনো এক অজানা কারণে এই কাগজটাতে সই করতে তার খুব কষ্ট হচ্ছে। তবুও নিজের কষ্টকে মনের মাঝে জমিয়ে রেখে সে ডিভোর্স পেপারে সই করে দেয়। একটা সই করার মাধ্যমে মুহূর্তের মাঝেই যেন সে এক বিরাট বোঝা থেকে মুক্তি পেয়ে গেল। ডিভোর্স পেপারে সই করে কাগজটা মুনতাসিরের হাতে দিয়ে কিঞ্জা বলে, আজ থেকে আমরা দুজনেই মুক্ত। আপনার নতুন জীবনের জন্য শুভকামনা রইল। কথাটা বলে কিঞ্জা কিছুক্ষণ তাকিয়ে তাকে মুনতাসিরের দিকে। অতঃপর সে অনুভব করে এই ঘরে থাকতে তার কষ্ট হচ্ছে প্রচুর। দম বন্ধ হয়ে আসছে। তাই সে বেরিয়ে যায় ঘর থেকে। ঘরের ভেতরে থাকা প্রত্যেকে আজ বাকরুদ্ধ হয়ে গেছে। পাশের বাড়ি থেকে ফারহান সহ ওর পরিবারের সবাই বেশ খানিকক্ষণ আগেই এসে দাঁড়িয়েছে এই ঘরটার সামনে। কারোর মুখেই কোনো কথা নেই। যেন কিঞ্জা একাই সবার বাকশক্তি কেড়ে নিয়েছে। কিঞ্জা ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি ছিটিয়ে আয়নার দিকে তাকিয়ে বলে, হ্যাপি উইমেন্স ডে কিঞ্জা। মেয়ে হয়ে জন্মেছ না? এতদিন তো শুধু নিজের সাথে লড়াই করেছ। এবার তোমাকে পুরো পৃথিবীর সাথে লড়তে হবে। একা বাঁচতে হলে যে লড়াই করেই বাঁচতে হয়। আজ থেকে তুমি মুক্ত। আর কেউ তোমাকে বন্দি করে রাখতে পারবে না। এবার উড়ে দেখাও সবাইকে। সবাইকে দেখিয়ে দাও তুমি কারোর সাহায্য ছাড়া, কারোর দয়া ছাড়া, কারোর উপর নির্ভরশীল না হয়ে একা বাঁচতে শিখে গেছ। এই লড়াই তোমার একার। প্রস্তুত হও কিঞ্জা। আজ থেকে তোমার নতুন জীবন শুরু, নতুন লড়াই শুরু, নতুন করে পথ চলা শুরু। এই নারী দিবস হোক তোমার একা বেঁচে থাকার সূচনা। ভোরের আলো ফুটেছে। স্বাভাবিক দিনের চেয়ে আজ চারপাশটা একটু বেশিই নীরব, নিস্তব্ধ। গতকালকের ঘটনার পর সারারাত ঘুম হয়নি কিঞ্জার। তাই তো ভোরবেলা বাগানে চলে এসেছে সে। অনেকক্ষণ যাবৎ বাগানের একপাশে চুপচাপ বসে আছে কিঞ্জা। কাঁদতে কাঁদতে তার অবস্থা এমন হয়েছে যে এখন কান্নাও তাকে প্রশ্ন করে, আর কত? তাই তো কিঞ্জা কাঁদতেও পারে না এখন। মনের মাঝে পাহাড় সমান দুঃখ জমিয়ে এসে নীরবে সব ব্যথা সয়ে যেতে শিখেছে। বাগানের পূর্ব দিকে কিঞ্জা খুব শখ করে একটা সাদা গোলাপের গাছ লাগিয়েছিল। গাছে আজ 3টে ফুল ফুটেছে। কিঞ্জা সেই গাছের সামনে দাঁড়িয়ে বলে, আমাকে বিদায় জানাবে বলে ফুটেছ তোমরা? জানো তো, আমি তোমাদের অনেক মিস করব। আর কখনো হয়তো তোমাদের সাথে আমার দেখা হবে না। আমি চলে গেলে তোমাদের যত্ন কে নেবে তাও জানি না। আচ্ছা, যারা জীবন্ত কাউকেই দেখে না, বোঝে না জীবন্ত একজনের কষ্ট, অবহেলায় ফেলে রাখে বাড়ির এক কোণে, তারা তোমাদের খেয়াল কিভাবে রাখবে বলো?
শেষমেশ তোমাদের পরিণতিও বোধহয় আমার মতোই হবে। অযত্নে, অবহেলায় একদিন তোমরাও মরে যাবে, ঠিক যেমন আমার ভেতরটা মরে গেছে। তোমরা মন খারাপ করো না কেমন? পারলে আমায় মাফ করে দিও। অপাত্রে কখনো ভালোবাসা দান করতে নেই, অথচ আমি ভুল জায়গায় তোমাদের থাকার জায়গা গড়েছি। এটাও তো এক প্রকার অপাত্রে ভালোবাসা দান করার মতোই। কথাগুলো বলতে বলতে কিঞ্জা আলতো হাতে গোলাপগুলোকে ছুঁয়ে দেয়। অতঃপর একরাশ মন খারাপ নিয়ে 3টে গোলাপ ছিঁড়ে নেয়। এগুলোকে সে খুব যত্ন করে নিজের কাছে রাখবে। বাগানের মাঝ বরাবর একটা বাগানবিলাসের গাছ। এখানে দাঁড়িয়ে সে অসংখ্য ছবি তুলেছে। বাগানবিলাসের গাছ তার ভীষণ পছন্দের। কিঞ্জা দীর্ঘশ্বাস ছেড়ে গাছটাতে হাত বুলায়। তোমাকেও খুব মিস করব। তোমার সাথে আর আমার ছবি তোলা হবে না। মন খারাপ হলে তোমার কাছে এসে মন ভালো করা হবে না। শত খারাপের মাঝেও তুমিই ছিলে আমার জন্য ভালো কিছু। আজ থেকে হয়তো তুমিও বুঝবে অবহেলা কি। একে একে পুরে বাগানটা ঘুরে দেখে কিঞ্জা। প্রতিটা গাছের সামনে দাঁড়িয়েই 2-4টে কথা বলে। এই বাগান তার আবেগের জায়গা। আজ থেকে আর কখনো এখানে আসা হবে না ভেবে কিঞ্জার ভীষণ মন খারাপ হয়। তবে আজ যে কোনো মন খারাপকেই গুরুত্ব দেওয়া যাবে না। শেষবারের মতো বাগানটার দিকে তাকিয়ে কিঞ্জা বিদায় নেয় সব গাছের থেকে। অতঃপর গুটি গুটি পায়ে নিজের ঘরে চলে যায়। ব্যাগপত্র সব গোছানোই আছে, তেমন কিছুই নেয়নি সে। পরার জন্য কয়েকটা জামা, বই, পুস্তক আর নিজের প্রয়োজনীয় কিছু জিনিসই কেবল নিয়েছে সে। বাকি সবকিছু এ বাড়িতেই রয়ে যাবে। ঘরটার দিকে তাকালে কিঞ্জার মায়া হয়। 7টি বছর এই ঘরেই তো থেকেছে সে। কম তো স্মৃতি জমায়নি এই ঘরে। আজ সব স্মৃতি নিজের সাথে করে নিয়ে যাবে কিঞ্জা। ও ঘর, তোমাকে খুব মনে পড়বে আমার। জানো, তোমার এই 4 দেয়াল আমার দুঃখ বিলাসের সঙ্গী। কত শত রাত যে এই দেয়ালের গা ঘেঁষে বসে কেঁদেছি আমি, তার হিসেব আমার কাছেও নেই। আজকের পর আর কেউ তোমাদের সাথে বসে দুঃখ বিলাস করবে না। তোমরা মিস করবে না আমায়? আর সবার মতো তোমরাও ভুলে যাবে আমাকে, তাই না? এই অসময়ে কিঞ্জার কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু এখন কাঁদা যাবে না। যাওয়ার সময় হয়ে এসেছে তো। এখন কাঁদলে লোকে তাকে দুর্বল ভাববে। আর এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভুগতে হয় দুর্বলদের। তাই কিঞ্জার দুর্বল হওয়া মানা। ব্যাগ হাতে ঘর থেকে বের হয় কিঞ্জা। বের হতেই রুবি হাওলাদারের সামনে পড়ে সে। কিঞ্জার হাতে ব্যাগ দেখে তিনি বলেন, তোর হাতে ব্যাগ কেন? কোথায় যাচ্ছিস তুই? কিঞ্জা স্বাভাবিক কণ্ঠে জবাব দেয়, আজ থেকে তোমরা মুক্ত খালামনি। আর কোনো বোঝা তোমাদের বইতে হবে না। মানে? আমি চলে যাচ্ছি খালামনি, একেবারে চলে যাচ্ছি তোমাদের ছেড়ে। কিঞ্জার কথা শুনে রুবি হাওলাদার খানিকটা অবাক হলেন। ভাগ্নির গালে রেখে বললেন, আমার উপর তুই রাগ করেছিস মা? তোকে না জানিয়ে তোর বাবা মাকে ডেকেছি বলে এত রাগ? তোর মায়ের সাথে তো প্রায়ই কথা হয় আমার। ভেবেছিলাম মেয়ের বিয়েতে ওর থাকা দরকার, তাই ওকে আসতে বলেছিলাম। আর তোর বাবাকেও সেজন্যই ডেকেছিলাম। কিন্তু কাল যা হলো তার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। মুনতাসির যা করেছে সেটাও ঠিক হয়নি। আমি ওকে সাপোর্ট করছি না। কিন্তু আমার কথাটা একবার শোন তুই। কোথাও যাস না তুই। আমি তোকে কথা দিচ্ছি, মুনতাসিরের বিয়ে তোর সাথেই হবে। আর ও তোর সাথে যা করেছে তার জন্য ওকে শাস্তিও পেতে হবে। রুবি হাওলাদারের কথায় কিঞ্জা খানিক হেসে বলে, এখনো এই আশায় আছো তুমি খালামনি? তোমার ছেলের সাথে আমার সম্পর্ক তৈরি হওয়া আর কখনোই সম্ভব নয়। বাস্তবতাকে মেনে নাও। মুনতাসির ভাই যাকে ভালোবাসে তোমরা বরং তার সাথেই মুনতাসির ভাইয়ের বিয়ের আয়োজন করো। জোর করে সম্পর্ক হয় না খালামনি। আর যদিও বা সম্পর্ক হয়ে যায় সেই সম্পর্কে কখনো ভালোবাসা থাকে না। ভালোবাসাহীন একটা সম্পর্ক মৃত মানুষের ন্যায়, যা থেকেও থাকে না।
তার থেকে ভালো আলাদা থেকে নিজেদের জীবন গুছিয়ে নেওয়া। পাশের ঘর থেকে মুনতাসির কিঞ্জার কথাগুলো শুনতে পায়। সে বাইরে বের হতে চেয়েও বের হয় না। কেন যেন কিঞ্জার সামনে দাঁড়ানোর সাহস সে পাচ্ছে না। কিঞ্জা রুবি হাওলাদারের হাত ধরে বলে, আমি তোমার আর খালুজানের ঋণ কখনো শোধ করতে পারব না। 7টা বছর তোমরা আমাকে আশ্রয় দিয়েছ, আমাকে ভালোবেসে বড় করেছ। তোমরা না থাকলে আমার জীবনটা হয়তো আরও অনেকটা জটিল হয়ে যেত। তোমাদেরকে ধন্যবাদ আমাকে আশ্রয় দেওয়ার জন্য। আর আমি যদি তোমাদের কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে মাফ করে দিও তোমরা। কথাটা বলে কিঞ্জা যেতে ধরলে রুবি হাওলাদার অসহায় কণ্ঠে বলেন, কোথায় যাবি তুই? থেকে যা কিঞ্জা। তোকে ছাড়া বাড়িটা শূন্য শূন্য লাগবে। আমার কথা বিশ্বাস কর, সব ঠিক হয়ে যাবে মা। তুই শুধু একটু সময় দে আমাকে। কিছু জিনিস কখনো ঠিক হয় না, তাই বৃথা চেষ্টা করে লাভ নেই। আমাকে আজ আটকিও না খালামনি। এখানে আর কিছুক্ষণ থাকলে আমি দম বন্ধ হয়েই মরে যাব। আমাকে এবার আমার মতো করে বাঁচতে দাও প্লিজ। কোথায় যাচ্ছিস সেটা তো বল। যাচ্ছি কোথাও একটা। তোমার যদি আমাকে মনে পড়ে তাহলে কল দিও, আমি কথা বলবো। এখন আসি। কিঞ্জা যাওয়ার সময় লক্ষ্য করে মুনতাসির নিজের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। যাওয়ার পথে তাদের দুজনের চোখাচোখি হয়। আজ আর কেউই চোখ সরিয়ে নেয় না। কিঞ্জা মুনতাসিরের দিকে তাকিয়েই সামনের দিকে অগ্রসর হয়। শেষ বেলায় তাদের মাঝে কোনো কথা হয় না। কিঞ্জা নিজের সমস্ত আবেগ নিয়ে সম্পূর্ণ বাড়িটার দিকে একবার তাকিয়ে সদর দরজা দিয়ে বেরিয়ে যায়। বাড়ি থেকে বেরিয়ে কিঞ্জা রূপন্তীকে কল দেয়। রূপন্তী কল রিসিভ করে বলে, কিরে কই তুই? আমি সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। আমি বেরিয়ে এসেছি, কিন্তু তোদের বাড়িতে যেতে আমার অস্বস্তি বোধ হচ্ছে। তোর বাবা মা কি মনে করবে বলতো? তুই ঢং কম করতো। আমি মাকে রাতেই জানিয়ে দিয়েছি তোর আসার কথা। মা খুশিই হয়েছে এটা শুনে। আর বাবাও কিছু বলবে না। তুই এত চিন্তা না করে চলে আয় তো। আর শোন, আমার সাথে এত ফর্মালিটি করার কোনো দরকার নেই। সারা জীবন তো আর এখানে থাকবি না তুই। একটা কাজ পেয়ে গেলেই তো চলে যাবি। বেস্ট ফ্রেন্ড হওয়ার সামান্য দায়িত্বটুকু অন্তত পালন করতে দে আমায়। আচ্ছা আসছি আমি। কথাটা বলে কল কেটে দেয় কিঞ্জা। আপাতত কিছু দিনের জন্য রূপন্তীর বাড়িতেই থাকতে হবে তাকে। সে যদিও যেতে চায়নি, কিন্তু রূপন্তীর জেদের কাছে তাকে হার মানতেই হয়েছে শেষমেশ। ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে কিঞ্জা। রাতের অন্ধকারে কেবল ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। আর কোনো কোলাহলের আওয়াজ নেই। চারপাশটা বেশ নীরবই বলা যায়। একাকী দাঁড়িয়ে থাকতে কিঞ্জার মন্দ লাগছে না। আকাশে আজ পূর্ণ চাঁদের দেখা মিলেছে। পূর্ণিমার আলোয় চারপাশটা বেশ ঝলমল করছে। কিঞ্জা আকাশ পানে চেয়ে নিজের জীবনের সমীকরণ মেলানোর চেষ্টা করছে। এমন সময় রূপন্তী দুহাতে 2 মগ কফি এনে এক মগ কফি কিঞ্জার সামনে ধরে বলে, নে খা। কিঞ্জা কফির মগটা হাতে নিয়ে পুনরায় রেলিংয়ের গা ঘেঁষে দাঁড়ায়। অতঃপর রূপন্তীকে জিজ্ঞেস করে, আচ্ছা রূপ, তুই কখনো তোর ভবিষ্যৎ নিয়ে ভেবেছিস? রূপন্তী কফির মগে চুমুক দিয়ে বলে, কি ভাবব? এই যেমন ধর ভালোবাসা। ভালোবাসা মানে? দেখ, কলেজ জীবনে তোর সাথে একটা বাজে ঘটনা ঘটেছে, সেটা তো আমরা জানি। কিন্তু ওই একটা ঘটনার জন্য তোর জীবন তো থেমে থাকতে পারে না, তাই না? একটা ভুল মানুষের জন্য ভালোবাসার উপর থেকে বিশ্বাস উঠে যাওয়া বোকামি নয় কি? মুহূর্তের মাঝেই যেন হাসি খুশি মেয়েটার মুখ শুকিয়ে যায়। চোখে মুখে নেমে আসে বিষাদের ছায়া। রূপন্তী দীর্ঘশ্বাস ছেড়ে বলে, ঠকে যাওয়ার যন্ত্রণা কেমন হয় সেটা তুইও জানিস আর আমিও জানি। একটা মানুষ আমার চোখে চোখ রেখে দিনের পর দিন বলেছে সে আমাকে ভালোবাসে, অথচ সে আমাকে কখনোই ভালোবাসেনি। কতটা নির্দ্বিধায় সে আমায় মিথ্যা বলেছে। সে যখন আমার হাতের উপর হাত রাখত তখন আমি ভাবতাম এই স্পর্শে হয়তো ভালোবাসা আছে। কিন্তু আমি ভুল ছিলাম।
ওর স্পর্শে ভালোবাসা ছিল না, ছিল শুধু আমাকে পাওয়ার নেশা, আমার শরীর ভোগ করার নেশা। সেদিন যদি তুই আমাকে না বাঁচাতি তাহলে আজ হয়তো আমি বেঁচেই থাকতাম না। ধর্ষিতার খাতায় নাম উঠত আমারও। কথাগুলো বলতে গিয়ে গলা কাঁপে রূপন্তীর। তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। কিঞ্জা রূপন্তীর কাঁধে হাত রেখে তাকে শান্ত করার জন্য বলে, শান্ত হ রূপ, কেন এভাবে কাঁদছিস তুই? তুই তো কোনো অন্যায় করিসনি, তুই কেবল ভালোবেসেছিলি। হ্যাঁ, ভালোবাসার মানুষটাকে নির্বাচন করতে তুই ভুল করেছিস, তার জন্য কম শাস্তি পাসনি তুই, এখনো কষ্ট পেয়েই যাচ্ছিস। তবে এভাবে আর কত? এবার তোর নতুন করে সবটা ভাবা উচিত। কিভাবে ভাববো আমি? একটা ভুল আমার জীবনটা সম্পূর্ণ এলোমেলো করে দিয়েছে। আবার যদি ভালোবাসতে গিয়ে ভুল করি তাহলে? একবার করলে সেটাকে ভুল বলে, কিন্তু বারবার একই ভুল হলে সেটাকে আর ভুল বলে না। এবারও যদি ভুল মানুষকে নির্বাচন করি তাহলে আমার পক্ষে বেঁচে থাকা সম্ভব হবে না। কিঞ্জা রূপন্তীর চোখের পানি আলতো হাতে মুছে দিয়ে বলে, আমি যদি বলি তোকে সত্যি কেউ মন থেকে ভালোবাসে তাহলে বিশ্বাস করবি? রূপন্তী অবাক স্বরে জিজ্ঞেস করে, কে সে? সে তোর আশেপাশেই আছে। আমি কি তাকে চিনি? অবশ্যই চিনিস, খুব ভালো করেই চিনিস। সে কি আমার অতীত সম্পর্কে জানে? জানে। আর তার তোর অতীত নিয়ে কোনো সমস্যা নেই, বরং সে চায় তোকে তোর অতীত থেকে বের করে এনে নতুন একটা জীবন দিতে, ভালোবাসাময় জীবন। রূপন্তী অবাক হয়ে জিজ্ঞেস করে, কে সে ভাই? আর তুই এসব কিভাবে জানলি? কিঞ্জা আরও কিছু বলতে যাবে তার আগেই তার মোবাইলের রিংটোন বেজে ওঠে। স্ক্রিনে তাকিয়ে কিঞ্জা দেখে ফারহান কল দিয়েছে। কল রিসিভ করে সালাম দিতেই ওপার থেকে ফারহান বলে ওঠে, তাড়াতাড়ি নিচে নেমে আয়। নিচে নামবো মানে? কোথায় তুই? রূপন্তীদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি আমি। রাত বাজে 11টা। এই সময় তুই এখানে কেন? আগে নিচে নাম, তারপর বলছি কারণ। আচ্ছা তুই থাক, আমরা আসছি। কথা বলা শেষে কল কেটে দেয় কিঞ্জা। তারপর রূপন্তীর দিকে তাকিয়ে বলে, ফারহান তোদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, কি যেন বলবে। নিচে চল তো। আচ্ছা চল। দুজন মিলে নিচে নেমে এসে বাড়ির সদর দরজা খুলতেই ফারহানকে দেখতে পেয়ে কিঞ্জা বলে, এখানে এসেছিস কেন তুই? কেন? এখানে আসা কি বারণ আমার? সেটা কখন বললাম আমি? তোর সাথে আমার কথা আছে এজন্য এসেছি। সারাদিন তো আমি বাড়িতে ছিলাম না, বাড়ি ফিরে শুনলাম তুই বেরিয়ে গেছিস। তখনই বুঝেছি এখানেই এসেছিস তুই, তাই তোর সাথে দেখা করতে এসেছি। সেসব তো বুঝলাম, কিন্তু তোকে এমন লাগছে কেন? মনে হচ্ছে কিছু নিয়ে চিন্তায় আছিস। ফারহান একরাশ মন খারাপ নিয়ে কিঞ্জাকে জিজ্ঞেস করে, এসব আমার জন্য হয়েছে তাই না? সেদিন যদি আমি তোকে আমার ভালোবাসার কথা না বলতাম তাহলে হয়তো এসব কিছুই হতো না। কিঞ্জা হালকা হেসে বলে, পাগল তুই? তোর জন্য কেন এসব হবে? এসব তো আগে থেকেই হওয়ার কথা ছিল। আমি জানতাম মুনতাসির ভাইয়ের সাথে আমার বিয়েটা টিকবে না, তবে সে যে অন্য কারোর সাথে সম্পর্কে আছে সেটা জানা ছিল না আমার। তবে যা হয় ভালোর জন্যই হয়। এতদিন তো আমি আটকে ছিলাম একটা মিথ্যা সম্পর্কের মাঝে। এখন আমি মুক্ত। জীবনটাকে এবার আমি আমার মতো করে গোছাতে পারব। একা পথ চলতেই হতো আমার, সেটা আজ হোক বা কাল। সেই পথ চলা এখন থেকে শুরু হলে ক্ষতি নেই তো তাতে। তোর জন্য কিছুই হয়নি। অহেতুক এসব ভেবে নিজের উপর জুলুম করা বন্ধ কর ভাই। ফারহান পকেট থেকে কিছু চকলেট বের করে কিঞ্জার হাতে দিয়ে বলে, এগুলো তোর আর রূপন্তীর জন্য এনেছি। আগামীকাল আমি খুলনায় চলে যাব। আবার কবে আমাদের দেখা হবে জানি না। নিজের খেয়াল রাখিস, আর পারলে আমায় মাফ করে দিস। আমি জানি কোথাও না কোথাও আমারও দোষ আছে এখানে।
পাশে তাকিয়ে রূপন্তীকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে ফারহান বলে, তোমার বান্ধবীর খেয়াল রেখ, আর পারলে নিজেরও খেয়াল রেখ একটু। চোখ দেখে মনে হচ্ছে কেঁদেছ। বিনা কারণে নিজেকে কষ্ট দেওয়া কিন্তু বোকামি। রূপন্তী ফারহানের দিকে দৃষ্টি স্থাপন করে বলে, আমি আজীবনই বোকা। ফারহান রূপন্তীর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, ভালো থেকো, আসি। পাশ থেকে কিঞ্জা বলে ওঠে, সাবধানে যাস, আর খুলনায় গিয়ে আমাকে আবার ভুলে যাস না। কল দিস কেমন? ঠিক আছে। বিদায় জানিয়ে ফারহান চলে যায়। কিঞ্জা রূপন্তীর হাতে সবগুলো চকলেট দিয়ে বলে, এখানে তো সব তোর পছন্দের চকলেট, এসব তুই নে। এমনিতেও আমার চকলেট খাওয়ার ইচ্ছা নেই এখন, তোর জন্য চকলেট নিয়ে এলো। আর তোর পছন্দের একটাও চকলেট নেই এখানে? আছে তো একটা, এই যে ডার্ক চকলেট, এটা আমি নিলাম, বাকিগুলো তুই রাখো। রূপন্তী মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বাড়ির ভেতরে ঢুকে কিঞ্জাকে বলে, দরজাটা লাগিয়ে দে। কিঞ্জা দরজা লাগিয়ে ঘরের দিকে যেতে যেতে বলে, আশেপাশে একটু তাকা ভাই। কেন? বলা তো যা না, আশেপাশেই হয়তো তোর আসল ভালোবাসা ঘুরে বেড়াচ্ছে। কথাটা বলে কিঞ্জা রূপন্তীর ঘরে চলে যায়। রূপন্তীর সাথেই থাকে সে। কয়েকদিন যাবৎ বেচারি কিঞ্জার একদম ঘুম হয়নি, তাই আজ একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছে সে। সকালে ঘুম থেকে উঠে কিঞ্জা দেখে রূপন্তী তার আগেই উঠে পড়েছে। কিঞ্জা আড়মোড়া ভেঙে বলে, এত সকালে কিভাবে উঠলি তুই? কি জানি, এমনিই ঘুম ভেঙে গেল। ভার্সিটিতে যাবি না? হ্যাঁ যাব তো। আজকে মা আর বাবা একসাথে আমার ছোট ফুপ্পির বাসায় গিয়েছে। আমাদের জন্য মা খাবার তৈরি করে রেখে গেছে। চল খেয়ে নিই আগে, তারপর ভার্সিটিতে যাব। আচ্ছা। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়ার পর্ব সেরে দুজন তৈরি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দেয়। ভার্সিটিতে পৌঁছে গেটের সামনে প্রিয়কে দাঁড়িয়ে থাকতে দেখে রূপন্তী বলে, আরে প্রিয়, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? ক্লাসে যাবে না? কিঞ্জা আর রূপন্তীকে দেখে প্রিয় হাসিমুখে উত্তর দেয়, তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। রূপন্তী হৃদয় কুঁচকে জিজ্ঞেস করে, আমাদের জন্য? কেন? আজকের প্রথম ক্লাস হবে না সেটা একটু আগেই জানালো আমাদের, তাই ভাবলাম আশেপাশে থেকে একটু ঘুরে আসা যাক। একা গেলে ভালো লাগবে না, তাই তোমাদের আসার অপেক্ষা করছিলাম। ওহ আচ্ছা, এই ব্যাপার। তো বলো কোথায় যাবে? সামনেই একটা নতুন ক্যাফের উদ্বোধন হয়েছে, শুনলাম ওখানকার মোমো নাকি খুব মজা। চলো আজকে মোমো খেয়ে আসি আমরা। ভালো আইডিয়া, এমনিতেও মোমো কিঞ্জার খুবই পছন্দ। একসাথে খাওয়া দাওয়াও হবে, আবার আড্ডাও হবে। চলো চলো। প্রিয় কিঞ্জার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তোমার আপত্তি নেই তো? কিঞ্জা চোখের ইশারায় বোঝায়, না। প্রিয় ভেবেছিল কিঞ্জা হয়তো না করে দেবে, তবে তার কাছ থেকে হ্যাবোধক উত্তর পেয়ে প্রিয় বেশ খুশি হয়। ক্যাফের ভেতরে বসে খাবার অর্ডার দিয়ে কিঞ্জাকে অন্যমনস্ক হয়ে বসে থাকতে দেখে প্রিয় জিজ্ঞেস করে, তোমার কি কিছু হয়েছে? কিঞ্জা তৎক্ষণাৎ মাথা নাড়িয়ে উত্তর দেয়, উহু, কিছু হয়নি। তোমার চোখমুখ দেখে মনে হচ্ছে তুমি কিছু নিয়ে ভীষণ চিন্তিত। সমস্যা না থাকলে আমাকে বলতে পারো। কিঞ্জা কিছু একটা ভেবে বলে, আমি খালামণির বাড়ি থেকে একেবারে বেরিয়ে এসেছি। আপাতত রূপন্তীদের বাড়িতে থাকছি, কিন্তু আমার কিছু একটা করা দরকার। এভাবে তো সারা জীবন ওদের বাড়িতে আমি থাকতে পারবো না। এদিকে কোথা থেকে শুরু করব, কি করব কিছুই বুঝতে পারছি না আমি। হঠাৎ বেরিয়ে এলে কেন? যে সম্পর্কের জন্য থাকতাম সেই সম্পর্কটা ভেঙে গিয়েছে, তাই সেখানে থাকা আমার পক্ষে আর সম্ভব ছিল না। প্রিয় কিছু বুঝতে না পেরে জিজ্ঞেস করে, মানে? রূপন্তী কিঞ্জার হয়ে উত্তরে বলে, আসলে ওর খালাতো ভাইয়ের সাথে ওর বিয়ে হয়েছিল ছোটবেলায়। এত বছর সেই ছেলে দেশের বাইরে ছিল, এখন দেশে এসে বলছে সে অন্য কাউকে ভালোবাসে।
তাই কিঞ্জা যেন ওকে ছেড়ে দেয়। এজন্য কিঞ্জা ডিভোর্স পেপারে সই করে একেবারে চলে এসেছে সবকিছু ছেড়ে। রূপন্তীর কথা শুনে প্রিয় কিঞ্জার দিকে তাকিয়ে খেয়াল করে সে স্বাভাবিকভাবেই বসে আছে। প্রিয়কে চুপচাপ বসে থাকতে দেখে কিঞ্জা জিজ্ঞেস করে, এখানে তো শোকসভা চলছে না, তুমি এভাবে চুপচাপ বসে আছো কেন? তোমার একটুও মন খারাপ করছে না? কেন? আমাকে দেখে কি মনে হচ্ছে যে আমার মন খারাপ? তোমার চেহারা দেখে কিছুই অনুমান করতে পারছি না আমি। থাক, অনুমান করতে হবে না তোমার। আমি ঠিক আছি। এই সম্পর্ক শেষ হওয়ারই ছিল। আমি আগে থেকেই প্রস্তুত ছিলাম এটার জন্য। যদি তাই হয় তাহলে বিয়েটা করেছিলে কেন? প্রিয়র এমন প্রশ্নে কিঞ্জা খানিকটা হেসে বলে, জীবন নাটকের চেয়েও নাটকীয় প্রিয়। কখনো যদি সম্ভব হয় তাহলে আমার জীবনের গল্পটা বলবো তোমায়। তখন আপনা আপনি এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে তুমি। সময় ছুটে চলে নিজ গতিতে। সময় কারোর জন্য অপেক্ষা করে না। দেখতে দেখতে একটা মাস কিভাবে যেন চোখের পলকেই কেটে গেল। কিঞ্জা এখনো রূপন্তীদের বাড়িতেই থাকে। আগামী পরশু একটা বাড়িতে উঠবে সে। টানা 1 মাস নিজের জন্য একটা কাজ খুঁজতে খুঁজতে অবশেষে সে একটা কাজ খুঁজে পেয়েই গেল। অবশ্য এই কাজ খুঁজে পেতে তাকে কম কষ্ট করতে হয়নি। তবে নিজের জীবনটা নিজের মতো করে গোছানোর সময় এসেছে ভেবে হাজারো ক্লান্তি ভুলে কিঞ্জা খানিকটা স্বস্তির শ্বাস নেয়। প্রায় রাতেই সে ছাদে এসে দাঁড়িয়ে থাকে। একলা একা আকাশ পানে চেয়ে তার দুঃখবিলাস করতে ভালো লাগে। সে দুঃখবিলাসী বলে কথা। এমনই এক রাতে কিঞ্জা ছাদে দাঁড়িয়েছিল। এমন সময় তার ফোনে একটা কল আসে। মোবাইলের স্ক্রিনে যে নামটা ভেসে উঠেছে তা দেখে কিঞ্জা খানিকটা চমকে ওঠে বটে। চকিত নয়নে তাকিয়েই সে কল রিসিভ করে। তখনই ওপার থেকে ভেসে আসে এক পুরুষালী কণ্ঠস্বর। এই কণ্ঠটা কিঞ্জার চেনা, চিরচেনা বলা যায়। কিঞ্জা সালাম দিয়ে জিজ্ঞেস করে, হঠাৎ কি মনে করে? মুনতাসির শীতল কণ্ঠে জবাব দেয়, মনে করা বারণ? মনে করবেনই বা কেন? আমি তো আপনার কেউ হই না। বউ না হও, বোন তো হও। একটা না একটা সম্পর্ক আমাদের মাঝে আজীবন থেকেই যাবে। এইসব ছাড়ুন। কেন কল দিয়েছেন আমাকে? এতদিন পর অপমান করার ইচ্ছা জেগেছে নাকি মনে? মুনতাসির খানিকক্ষণ থেমে উত্তর দেয়, আগামী সপ্তাহে আমার বিয়ে। কথাটা শুনে কিঞ্জা আর কিছু বলতে পারে না। আসলে এই মুহূর্তে তার কিচ্ছু বলতে ইচ্ছা করছে না। তাকে এমন নীরব থাকতে দেখে মুনতাসির জিজ্ঞেস করে, চুপ করে আছো যে? কিছু বলবে না? কিঞ্জা দীর্ঘশ্বাস ছেড়ে উত্তর দেয়, অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা রইল আপনার নতুন জীবনের জন্য। তুমি আসবে না? আমি কেন যাব? তুমি না এলে মা খুব মন খারাপ করবে। সন্ধ্যা থেকেই তোমার কথা বলছিল মা। তবে লজ্জায় তোমাকে কল দিতে পারছিল না। তাই ভাবলাম আমিই জানিয়ে দিই তোমাকে। জানানোর দায়িত্ব আপনার ছিল। আপনি আপনার দায়িত্ব পালন করেছেন। এবার আমি যাব কি যাব না এটা আমার বিষয়। তার মানে কি ধরে নিব তুমি আসবে না? নিশ্চয়তা দিতে পারছি না। যদি ইচ্ছা হয় তবে এসো। তুমি এলে আমাদের সবার ভালো লাগবে। হাজার হোক, তুমি তো আমাদের পরিবারেরই একটা অংশ। যদি এটা সত্যিই মন থেকে মানতেন তাহলে কত ভালোই না হতো। মুনতাসিরকে নীরব থাকতে দেখে কিঞ্জা বলে ওঠে, ভালো থাকুন এই দোয়া করি। দায়িত্ব নিয়ে আমাকে আপনার বিয়ের খবর জানানোর জন্য ধন্যবাদ। রাখছি এখন। ওপাশ থেকে বোধহয় মুনতাসির কিছু বলে। তবে তা না শুনেই কিঞ্জা কল কেটে দেয়। ফোনটা পাশে রেখে কিঞ্জা নিজের বুকে হাত রেখে চোখ দুটো বন্ধ করে নেয়। অতঃপর জোরে জোরে কয়েকবার শ্বাস নিয়ে বলে, আজ কি হলো আমার? মনটা এমন অশান্ত লাগছে কেন? আমি তো সবকিছু আগে থেকেই জানতাম। তবুও কেন এমন হচ্ছে? যেন মনে হচ্ছে আমার খুব প্রিয় কাউকে হারিয়ে ফেলার সংবাদ এলো আমার কাছে। কিন্তু এমনটা তো হওয়ার কথা নয়। কিঞ্জার জীবনে তো মুনতাসির নামক মানুষটার কোনো অস্তিত্ব নেই।
আপনমনে কথাগুলো বলতে বলতে কিঞ্জার হঠাৎ মনে পড়ে একদিন প্রিয় তাকে বলেছিল, কাছের মানুষের সামান্য দূরত্বও আমাদের অনেক কষ্ট দেয়। সেখানে হারিয়ে ফেলার যন্ত্রণা তো মুখে বলার প্রয়োজনই হয় না। তার চোখ দেখেই বোঝা যায় সে তার খুব প্রিয় কিছু হারিয়ে সর্বশান্ত হতে চলেছে। এই অনুভূতি ভীষণ জটিল। হৃৎস্পন্দনের গতি যখন অস্বাভাবিক হারে বেড়ে যায় তখন আমরা অনুভব করতে পারি প্রিয়জন হারানোর যন্ত্রণা কতটা ভয়াবহ। আচ্ছা, তবে কি কিঞ্জা মুনতাসিরকে ভালোবেসে ফেলেছে? উহু, এটা তো হতে পারে না। সম্পূর্ণ বিপরীত ধর্মী মানুষটার প্রেমে কিঞ্জা কোনোভাবেই পড়তে পারে না। এটা যে অসম্ভব। এমনই অসংখ্য কথা ভাবতে ভাবতে কিঞ্জা ছাদ থেকে নিচে নেমে আসে। নিচে নেমে ঘরে গিয়ে বিছানার কাছে যাওয়ার সময় সে টেবিলের সাথে হোঁচট খায়। তাকে এমন অন্যমনস্ক হয়ে হাঁটতে দেখে রূপন্তী জিজ্ঞেস করে, কিরে, কি হয়েছে তোর? তোকে এমন অন্যমনস্ক লাগছে কেন? কিঞ্জা কৃত্রিম হেসে মাথা নাড়িয়ে বলে, কিছু হয়নি। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে এখন রাত 10টা বাজে কেবল। এত তাড়াতাড়ি কিঞ্জাকে বিছানায় শুয়ে পড়তে দেখে রূপন্তী কিঞ্জার কাছে এগিয়ে এসে বলে, তোর কি শরীর খারাপ? না রে, এমনিই ভালো লাগছে না। মাথা ব্যথা করছে। ওষুধ খাবি? উহু, ঘুমালেই ঠিক হয়ে যাবে। প্রিয় তোকে বেশ কয়েকবার কল দিয়েছে, তুই নাকি রিসিভ করিসনি। ফোন কোথায় তোর? আমার কাছেই আছে, কিন্তু ফোন সাইলেন্ট করে রাখা। প্রিয় কেন কল দিয়েছিল? আগামীকাল তোর ভার্সিটিতে যাওয়া লাগবে না। কাল তো তোর কাজের জায়গায়ও যেতে হবে, আর যেখানে তুই থাকবি সেখানেও যেতে হবে। সাথে কিছু কেনাকাটাও তো করতে হবে। আমি কাল তোর সাথে থাকতে পারবো না। তবে প্রিয় তোর সাথে থাকবে। তুই ওর সাথে কাজগুলো করে নিস। ঠিক আছে, এখন একটু আমি ঘুমাই। আচ্ছা, ঘুমা তুই। আমি ঘরের আলো বন্ধ করে দিচ্ছি। কিঞ্জা নিশ্চিন্তমনে চোখ দুটো বন্ধ করে নেয়। আপাতত সে কিছু নিয়ে ভাবতে চায় না। তার এখন ঘুম প্রয়োজন, একদম গভীর ঘুম যাকে বলে। কিঞ্জা, কিঞ্জা, কারোর ডাকে ঘুম ভাঙে কিঞ্জার। অন্ধকার ঘরে নিজের সামনে একটা অবয়ব দেখে কিঞ্জা ঘুম ঘুম চোখে জিজ্ঞেস করে, কে আপনি? অবয়বটা উত্তর দেয়, আমাকে চিনতে পারছ না তুমি? আমি তো তোমার কল্পনায় আঁকা সেই পুরুষ যাকে তুমি চাও। আমি আপনাকে দেখতে পারছি না কেন? কে আপনি? কিঞ্জার প্রশ্নে অবয়বটা হালকা হেসে বলে, ভালো করে তাকিয়ে দেখ, তুমি যাকে ভালোবাসো আমিই সে। কিঞ্জা এবার ভালোভাবে চোখ মেলে তাকায়। তারপর নিজের ফোনের ফ্ল্যাশ অন করে অবয়বের দিকে ধরতেই তৎক্ষণাৎ কিঞ্জার চোখের সামনে মুনতাসিরের চেহারা ভেসে ওঠে। মুনতাসিরকে নিজের এত কাছে দেখে কিঞ্জার শ্বাস নেওয়ার গতি বেড়ে যায়। সে কম্পিত স্বরে বলে, আপনি মিথ্যা বলছেন। আপনি আমার ভালোবাসার মানুষ নন। মিথ্যা তো তুমি বলছ। ভালো করে ভেবে দেখ, তোমার সমস্ত কল্পনা জুড়ে শুধুই আমার বসবাস। তুমি আমাকেই ভালোবাসো। নিজেকে মিথ্যা বোঝালেই তো সত্যিটা মিথ্যা হয়ে যাবে না কিঞ্জা। না না না, মিথ্যা বলছেন আপনি। আমি আপনাকে ভালোবাসি না। আমি তো আপনাকে ঘৃণা করি। ঘৃণা করি আমি আপনাকে। কথাগুলো বলতে বলতে আচানক ঘুম ভেঙে যায় কিঞ্জার। এখনও তার শ্বাস নেওয়ার গতি প্রবলভাবে বেড়েই যাচ্ছে। সে নিজের বুকের মাঝে হাত রেখে নিজেকে শান্ত করার চেষ্টা করতে করতে ভাবে, যা আমি চাই না তাই কেন ঘটে আমার জীবনে? যাকে আমার ঘৃণা করার কথা সে কেন আমার স্বপ্নে এসে আমায় বলছে আমি তাকে ভালোবাসি? এমন তো হওয়ার কথা ছিল না। যে ভুল আমার মা করেছে তবে কি সেই একই ভুল আমিও করে ফেললাম? বেশ সকাল সকাল কেনাকাটা করতে বের হয়েছে কিঞ্জা। আজ তার সাথে আছে প্রিয়। নতুন জায়গায় উঠতে গেলে কত শত জিনিসের প্রয়োজন হয় সেটা ভেবেই মাথা ঘুরে উঠেছে কিঞ্জার। প্রায় 1 মাস একজনকে পোড়ানোর পর 6,000 টাকা পেয়েছে সে। প্রথম মাসের বেতন দিয়েই সে কেনাকাটা করতে বেরিয়েছে। কিন্তু একটু একটু করে অনেক কিছুই কিনে ফেলেছে সে। অতঃপর তার কাছে এখন অবশিষ্ট আছে মাত্র 900 টাকা।
মাত্র এই কটা টাকা দেখে কিঞ্জা মন খারাপ করে বলে, এই টাকা দিয়ে বাকি দিনগুলো কিভাবে চলবো আমি? প্রিয় কিঞ্জাকে আশ্বাস দিয়ে বলে, আল্লাহর উপর ভরসা রাখো কিঞ্জা, এটা তো কেবল শুরু। তোমাকে একা বাঁচতে হলে আরও অনেকটা লড়াই করতে হবে। আর এই সময় একজন বন্ধু হিসেবে আমাকে সবসময় তুমি তোমার নিজের পাশে পাবে। এভাবে চলবে না প্রিয়, আমাকে আরও কিছু করতে হবে। আরও একজনকে পড়াচ্ছ তো? সামনের মাসের 10 তারিখের মাঝে ওখান থেকে আরও 4000 টাকার মতো পাবে। সেটা তো ভাড়া দিতেই চলে যাবে, ওটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। প্রয়োজনে 2 মাস পরে ভাড়ার টাকা দিও। কিঞ্জা প্রিয়র চোখে চোখ রেখে বলে, না প্রিয়, আমি তোমার অনুরোধে তোমাদের বাড়িতে তো উঠেছি, তবে সেটা ভাড়াটিয়া হিসেবে। আমি তোমার কাছ থেকে অনেক সাহায্য পেয়েছি, এখনও তুমি আমাকে সাহায্য করেই যাচ্ছ। তোমার এই ঋণ আমি হয়তো কখনোই শোধ করতে পারবো না, আমাকে আর ঋণী করে দিও না প্লিজ। আমি বাসা ভাড়া ঠিক সময় মতোই দিয়ে দিব ইনশাআল্লাহ। চিলেকোঠার এক ছোট্ট ঘরে তোমায় ঠাঁই দিয়েছি, এটার জন্য তুমি আমার কাছে ঋণী হয়ে গেলে? বন্ধু হিসেবে তোমাকে এটুকু সাহায্য তো আমি করতেই পারি, তাই না? আমি কি তোমার সাহায্য গ্রহণ করিনি? করেছ তো, তার জন্য তোমাকে ধন্যবাদ। মা তো বাড়িতে একাই থাকে, অনেক দিন ধরেই বলছিল চিলেকোঠার ঘরটা ভাড়া দেবে, কিন্তু মনের মতো কাউকে পাচ্ছিল না। অবশেষে তোমাকে দেখে মায়ের মনে হলো এই মেয়ে নিশ্চয় কারোর ক্ষতি করবে না, তাই তোমাকেই ভাড়া দিল। আর জানো, আমার মা জানে একা বেঁচে থাকার কষ্ট কতটা। একটা সময় মা নিজেও এর মাঝে দিয়ে গেছে, তাই তোমার কষ্ট একটু হলেও আমি আর মা অনুভব করতে পারি। তোমাকে যদি একটু সাহায্যও করতে পারি তবে সেটাই হবে আমার জন্য অনেক বড় পাওয়া। প্রিয়র কথা শুনে কিঞ্জা কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকায় তার দিকে। সত্যি বলতে ছেলেটা তার অনেক উপকার করেছে, হয়তো কোথাও না কোথাও তাদের পরিবারের গল্পটা খানিক মিলে যায়। তাই তো কিঞ্জার প্রতি প্রিয় একটু বেশিই যত্নশীল। প্রিয় নিজেও তো জানে ভাঙা পরিবারের সন্তানকে কতটা কষ্ট করে বড় হতে হয়। বাজারের ব্যাগ হাতে হাঁটতে হাঁটতে প্রিয় কিঞ্জাকে জিজ্ঞেস করে, চা খাবে? কিঞ্জা খানিকটা ভেবে উত্তর দেয়, খাওয়া যায়, চলো তবে। বাজারের কাছেই একটা চায়ের দোকান আছে, সেখান থেকে 2 কাপ রং চা নিয়ে 1 কাপ চা কিঞ্জার হাতে দিয়ে প্রিয় বলে, রং চা কি শখের বশে খাও? খালামনি যদিও এটার আসল কারণ জানে না, তবে আমি রং চা খেতাম দুধ চায়ের খরচ কিছুটা কমাতে। অন্যের সংসারে এত খরচ বাড়িয়ে কি লাভ বলো? প্রায় সময়ই আমি এমন করতাম। কখনো মাছ 1 পিস দিয়েই ভাত খেয়ে উঠতাম, তো কখনো মাছের সবচেয়ে ছোট পিস নিয়েই 1 থালা ভাত খেতাম। খালামনি অবশ্য আমাকে খেতে বারণ করত না, কিন্তু নিজের কাছেই কেমন যেন লাগত। মনে হতো অযাচিত তাদের সংসারে পড়ে আছি আমি। পড়াশোনার বাইরে কখনো কোনো আবদার করিনি। অন্যের সংসারে খেয়ে পড়ে বেঁচে থাকাটাই তো অনেক, এর থেকে বেশি কিছু চাওয়া কিংবা আশা করা বিলাসিতা ছাড়া আর কিছুই না। প্রিয় চায়ের কাপে চুমুক দিয়ে বলে, মা একাই আমাকে বড় করেছে, একা হাতে আমাদের মাছেলের ছোট্ট সংসার সামলিয়েছে। অভাবের সংসারে দুধ চায়ের আবদার করাও বোকামি। প্রথম প্রথম আমার বেশ কষ্ট হতো রং চা খেতে, আমি তো ছিলাম দুধ চায়ের পাগল। কিন্তু মায়ের কষ্ট হবে ভেবে কিছু বলতাম না। তারপর তো ধীরে ধীরে রং চায়ের অভ্যাস হয়ে গেল। এখন নিজে থেকেই আর দুধ চা খাই না, আমার কাছে রং চাই ভালো লাগে। কোথাও না কোথাও আমাদের গল্পটা একই, তাই না? আমরা দুজনেই ব্রোকেন ফ্যামিলির সন্তান, কিন্তু তুমি ভাগ্যবান, কারণ বাবা না থাকুক মা তো সবসময় তোমার পাশে ছিল, আছে, থাকবে। কিন্তু আমার কথা না বাবা ভেবেছে আর না তো মা। কিঞ্জাকে মন খারাপ করতে দেখে প্রিয় বলে ওঠে, এসব ভেবে মন খারাপ করে লাভ নেই, আমরা বরং আজ উঠি চলো। আজ রাতের মধ্যে সব গুছিয়ে রেখো, আগামীকাল আমি তোমাকে নিতে আসব। আচ্ছা ঠিক আছে। চা খাওয়া শেষে দুজন আবার হাঁটতে শুরু করে।
কিছু দূর গিয়ে প্রিয় কিঞ্জাকে একটা রিকশায় তুলে দেয়। সাবধানে যেও। কিঞ্জা হাসিমুখে প্রিয়র থেকে বিদায় নিয়ে রূপন্তীদের বাড়িতে চলে আসে। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে রূপন্তীর মাকে রান্নার কাজে সাহায্য করে ঘরে গিয়ে বিছানায় গা এলিয়ে দেয় সে। কেন যেন আজ তার ভালো লাগছে না। মনটা ভার হয়ে আছে। মনে হচ্ছে তার জন্য কোনো খারাপ সংবাদ অপেক্ষা করছে। এসব ভাবতে ভাবতে চিন্তিত মনেই কিঞ্জা ঘুমিয়ে যায়। এমন অসময়ে ঘুমানোর কারণ হল কিঞ্জার মনের পাশাপাশি শরীরটাও বেশ খারাপ। তাই ক্লান্ত চোখ দুটো এখন একটু বিশ্রাম চায়। কিঞ্জাও তার চোখ দুটোকে বিশ্রাম দেয়। দুপুর 2টার দিকে কিঞ্জার ঘুম ভাঙে কারোর ধাক্কায়। কিঞ্জা আধো চোখ মেলে তাকিয়ে দেখে রূপন্তী তার পাশে বসে তাকে ধাক্কাচ্ছে। কিঞ্জা ঘুম ঘুম স্বরে জিজ্ঞেস করে, কিরে তুই এখন? ভার্সিটি থেকে চলে এলি যে এই অসময়ে? একা একা ক্লাস করতে ভালো লাগছিল না তাই চলে এলাম। কিন্তু তুই এই অসময়ে ঘুমাচ্ছিস কেন? শরীর ঠিক আছে তোর? হ্যাঁ ঠিক আছে আমার শরীর। বাজার থেকে ফিরে ক্লান্ত লাগছিল তাই ঘুমিয়ে গিয়েছিলাম। হঠাৎই রূপন্তীর চোখমুখ শুকিয়ে যায়। রূপন্তী শুকনো গলায় বলে, তোর ফোন বেজেই যাচ্ছিল তাই আমি রিসিভ করেছিলাম কল। তো এটা এভাবে বলার কি আছে? আমার ফোন তো তুই ধরতেই পারিস। কলটা তোর মা করেছিল। মুহূর্তের মাঝেই যেন কিঞ্জার ঘুম হাওয়া হয়ে যায়। কিঞ্জা তার ভ্রু জোড়া কিঞ্চিত কুচকিয়ে জিজ্ঞেস করে, সে কেন কল করেছিল আমায়? তোর বাবা। কি হয়েছে? রূপন্তী কিছুক্ষণ চুপ থেকে ধীর কণ্ঠে বলে, তোর বাবা আর নেই কিঞ্জা। কিঞ্জা কিছু বুঝতে না পেরে জিজ্ঞেস করে, মানে? তোর বাবা আজ সকালেই মারা গেছে। বিকালে তার জানাজা। আন্টি তোকে যেতে বলেছে। হাজার হোক তুই তো আঙ্কেলের মেয়ে। শেষবেলায় তোকে তো যেতেই হবে। এই কথাটা শোনার জন্য কিঞ্জা প্রস্তুত ছিল না। তবে খবরটা তাকে অনেক বেশি ব্যথিত করেছে বলেও হয় না। তার চোখে মুখে কষ্টের ছাপ নেই বললেই চলে। তবে যা আছে তা হল দীর্ঘশ্বাসের ছাপ। কিঞ্জা শান্ত গলায় রূপন্তীকে জিজ্ঞেস করে, কিভাবে হলো এসব? আঙ্কেলের সাথে নাকি তার দ্বিতীয় স্ত্রী প্রতারণা করেছে? এসব মেনে নিতে না পেরে উনি হার্ট অ্যাটাক করেছিলেন। আর তারপর হাসপাতালে ভর্তি অবস্থায়। কিঞ্জা সব শুনে চুপচাপ বসে থাকে। রূপন্তী তাকে হালকা ধাক্কা দিয়ে বলে, এই কি হলো তোর? এখনো বসে আছিস কেন তুই? যাবি না আঙ্কেলের কাছে? আচানক কিঞ্জা হেসে ওঠে। ঠোঁটের কোণে কিঞ্চিত হাসির রেখা বজায় রেখে বলে, আমি কেন যাব? কে হই আমি তার? আমি তো যাব না। এসব কি বলছিস তুই? দেখ আমি জানি তুই তোর বাবা মাকে পছন্দ করিস না। তাই বলে এমন সময় অভিমান করে থাকবি? এই শেষ সময়ে তোর বাবার পাশে তুই থাকবি না? শেষ দেখা দেখবি না বাবাকে? আমার কাছে আমার বাবা মা বহুকাল আগেই মারা গেছে। মৃত মানুষকে আবার দেখতে যাব কেন আমি? যার জন্য আমার জীবনটা প্রায় শেষ হতে চলল তার মৃত্যুতে আমি একটুও ব্যথিত নই। একটুও না। দুপুরের পর থেকে কিঞ্জা কিছু খায়নি। বলা ভালো খেতে চায়নি। রূপন্তী বেশ কয়েকবার মুখের সামনে খাবার এনে ধরলেও সে সেই খাবার ছুঁয়েও দেখেনি। দুপুর পেরিয়ে বিকেল হল। এরপর ধীরে ধীরে ধরণীর বুকে সন্ধ্যাও নামল। কিঞ্জা আর বেরোল না ঘর থেকে। রাতে দুয়েকবার তাকে খাওয়ার জন্য ডাকা হলেও সে গেল না। কেন যেন তার কিছুই খেতে ইচ্ছে করছে না। গোটা একটা দিন না খেয়ে কাটিয়ে দিল সে। সারারা তার ঘুম এসে ধরা দিল না কিঞ্জার চোখে। বাবার মৃত্যু শোক তাকে ছুঁতে পারল কিনা তা বোঝা গেল না। তবে মেয়েটা নেতিয়ে পড়ল একটা সময়ে। এভাবেই কিভাবে যেন নীরবে নিভৃতে গোটা একটা রাত পার করে দিল সে। ভোরবেলা আজানের শব্দ পেয়ে কিঞ্জা অজু করে জায়নামাজে দাঁড়াল। সালাত আদায় শেষে মোনাজাতে সে আল্লাহর কাছে কন্দনরত অবস্থায় চাইল, আল্লাহ আপনি তো জানেন আমার মনের অবস্থা। আপনি তো বোঝেন আমি কতটা ব্যথা সহ্য করছি। এই ব্যথা না কাউকে দেখাতে পারছি আর না তো কাউকে বোঝাতে পারছি এই ব্যথার তীব্রতা কতখানি।
বাবা নামক মানুষটা চিরতরে হারিয়ে গেল আমার জীবন থেকে। না, তার মৃত্যু সংবাদ আমাকে ব্যথিত করতে পারেনি। বরং আমি এটা ভেবে খুশি হয়েছি যে আজকের পর আমাকে আর মিথ্যা বলতে হবে না। মিথ্যা বলতে হবে না যে আমার বাবা মৃত। কারণ সত্যি সত্যিই আজ সে দুনিয়ার মায়া ত্যাগ করেছে, চলে গেছে আমার থেকে বহুদূরে। কিন্তু আমার কষ্ট হয় এটা ভেবে যে সে বড্ড তাড়াতাড়ি চলে গেল। তার তো শাস্তি পাওয়া উচিত ছিল এই দুনিয়ায়। যে নিজের স্ত্রী সন্তানকে অবজ্ঞা করে অবৈধ সম্পর্কে লিপ্ত ছিল, যে মানুষটার জন্য আমি এতিমের মতো বড় হয়েছি, যার জন্য আমি আজ ডিভোর্সের ট্যাগ পেলাম, সর্বোপরি যার জন্য আমার জীবনটা এলোমেলো হয়ে গেল, সে এত সহজে মুক্তি পেয়ে গেল। আমি জানি আমার কথাগুলো স্বার্থপরের মতো লাগছে। কি বা করব আমি? তার জন্য তো আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া আসে না। আমি যে 1000 বার চেয়েও তাকে মাফ করতে পারিনি। আল্লাহ গো, আপনি আমাকে এই অসহনীয় যন্ত্রণা থেকে মুক্তি দিন। 20টা বসন্ত পেরিয়ে গেল আমার জীবন থেকে, অথচ আমি আজও একটু সুখের দেখা পেলাম না। যার জন্য আমার এই অবস্থা তার জন্য দোয়া করতেও বাধছে আমার মনে। আমি শুধু এটুকুই চাই যেন পৃথিবীর বাকি সকল বাবা মা তাদের সন্তানদের নিয়ে ভালো থাকে। আর কোনো সন্তানের জীবন যেন আমার মতো এলোমেলো না হয়ে যায়। আল্লাহ, আমি একটু মানসিক শান্তি চাই। আপনি আমার উপর আপনার রহমত বর্ষিত করুন। আমাকে সকল মানসিক যন্ত্রণা থেকে মুক্তি দিন, আমিন। মোনাজাত শেষে জায়নামাজ ছেড়ে উঠে দাঁড়ায় কিঞ্জা। একটু পরেই তাকে বের হতে হবে। আজ তার নতুন বাসায় ওঠার দিন। ছোট্ট ঘরটা আগেই বেশ গুছিয়ে রেখে এসেছে সে। আজ কেবল তার যেতে হবে। সেখানে গিয়ে সেখান থেকেই ভার্সিটিতে যাওয়া, তারপর টিউশনি করিয়ে সন্ধ্যারাতে বাসায় ফিরতে হবে তাকে। আজ থেকেই তার ব্যস্ত জীবনের সূচনা হতে চলেছে। রূপন্তী ঘরে ঢুকে কিঞ্জাকে কাঁদতে দেখে জিজ্ঞেস করে, আঙ্কেলের জন্য মন খারাপ লাগছে? কিঞ্জা চোখের পানি মুছে জবাব দেয়, উহু, একটু মানসিক শান্তির আশায় কাঁদছি। দোয়া কর যেন আমার জীবনে একটু মানসিক শান্তি আসে। আমি আর কিচ্ছু চাই না, বিশ্বাস কর। আচ্ছা, করলাম বিশ্বাস। এবার বলতো খাবি কখন তুই? কাল থেকে কিছু মুখে তুলিসনি তুই। এখন খাবি? আমি খাবার গরম করে এনে দেই? না রে, ভালো লাগছে না কিছু। কথাটা বলতে বলতে মাথা ঘুরে ওঠে কিঞ্জার। রূপন্তী তড়িঘড়ি করে তাকে ধরে বিছানায় বসিয়ে দিয়ে বলে, ভালো লাগুক বা না লাগুক, তোকে এখন খেতেই হবে। শরীরটা কত দুর্বল হয়ে পড়েছে দেখেছিস? আমি খাবার নিয়ে আসছি, চুপচাপ খেয়ে নিবি। আমি তোর আর একটা কথাও শুনব না বলে দিলাম। কিঞ্জা বুঝে যায় রূপন্তী সত্যিই আর তার বারণ শুনবে না। তাই তর্ক না বাড়িয়ে কিঞ্জা বসে থাকে। মিনিট 5 মধ্যে রূপন্তী 2টো রুটি ভেজে আনে। সাথে গতকালের রান্না করা আলুর তরকারি গরম করে এনেছে। খাবার এনে নিজেই কিঞ্জাকে খাইয়ে দেয় সে। একটা রুটি খাওয়ার পর কিঞ্জা আর খেতে না চাইলে তাকে এক প্রকার জোর করেই সম্পূর্ণ খাবার খাইয়ে দেয় রূপন্তী। খাবার খাওয়ানো শেষে রূপন্তী বলে ওঠে, আজ থেকে তো একাই থাকবি। নিজের একটু যত্ন নিস। মনে রাখিস ওখানে কিন্তু আমি থাকব না। তাই তোর নিজের যত্ন নিজেকেই নিতে হবে। সময়মতো খাবার খাবি। আর সম্ভব হলে মাঝে মধ্যে আমাকে ডাকিস। দুজন একসাথে ঘুরতে বের হব। ও হ্যাঁ, তোর যে কোনো প্রয়োজনে প্রিয়কে ডাকবি। ছেলেটা বড্ড ভালো। ও তোর কাছাকাছি থাকবে ভেবে খানিকটা স্বস্তি পাচ্ছি। রূপন্তীকে আবেগপ্রবণ হতে দেখে কিঞ্জা রূপন্তীর হাতের উপর হাত রেখে বলে, কাঁদবি না একদম। খুব বেশি দূরে যাচ্ছি না তো, কাছে পিঠেই থাকব। তোর যখন আমার কথা মনে পড়বে সোজা আমার কাছে চলে যাবি কেমন? আর আমি নিজের খেয়াল রাখব, তোকে কথা দিলাম। রূপন্তী কিছু না বলে কিঞ্জাকে জড়িয়ে ধরে ধরা গলায় বলে ওঠে, সাবধানে থাকবি। একদম অনিয়ম করবি না কিন্তু। আচ্ছা বাবা, সাবধানে থাকব আমি। এবার একটু স্বাভাবিক হ তুই। একটু পরেই তো বেরোতে হবে আমাকে। তাদের কথা বলার মাঝেই কিঞ্জার মোবাইল বেজে ওঠে।
মোবাইল হাতে নিয়ে কিঞ্জা দেখে প্রিয় কল দিয়েছে। কল রিসিভ করে এপাশ থেকে কিঞ্জা বলে, হ্যাঁ বলো। ওপাশ থেকে প্রিয় বলে ওঠে, আমি রূপন্তীদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, তুমি নেমে এসো, মা সকাল সকাল তোমাকে নিতে পাঠালো। এত সকালে একা একটা মেয়ে আমাদের বাড়িতে যাবে ভেবে চিন্তা হচ্ছিল তার, তাই আমি চলে এলাম। আসার দরকার ছিল না তো, তবুও যখন এসে পড়েছ তখন 5টা মিনিট দাঁড়াও, আমি আসছি একটু পর। ঠিক আছে। কিঞ্জা বোরকা পরে কোনো রকমে হিজাব বেঁধে রূপন্তীর বাবা মায়ের থেকে বিদায় নিয়ে নিচে নেমে আসে। তার হাতে কেবল একটা ব্যাগ। এখানে একদম নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র আছে। কিঞ্জার হাতে ব্যাগ দেখে প্রিয় হাত এগিয়ে দিয়ে বলে, ব্যাগটা আমাকে দাও। তার প্রয়োজন নেই, আমি নিয়ে যেতে পারবো এটা। জানি তুমি পারবে, কিন্তু আমার সাথে যাচ্ছ তো, তাই এটুকু কাজ করা আমার দায়িত্ব। ব্যাগটা দাও আমার হাতে। পাশ থেকে রূপন্তী বলে, আরে দিয়ে দে না, এমনিতেও তোর শরীর এখন বেশ দুর্বল, ব্যাগটা ওর হাতেই দে। অগত্যা কিঞ্জা ব্যাগটা প্রিয়র হাতে দিয়ে রূপন্তীর কাছ থেকে বিদায় নিয়ে সামনের দিকে হাঁটতে শুরু করে। প্রিয় হাঁটতে হাঁটতে কিঞ্জার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, সকাল সকাল কেঁদেছ কেন? কিঞ্জা প্রিয়র দিকে তাকিয়ে বলে, আমি কেঁদেছি সেটা তোমাকে কে বলল? তোমার চোখ দেখেই বোঝা যাচ্ছে। চোখ দুটো ক্লান্ত ভীষণ। সারারাত ঘুমাওনি তাই না? ঘুম ধরা দেয়নি চোখে। কোনো কিছু নিয়ে তুমি ভেতরে ভেতরে অনেক কষ্ট পাচ্ছ, কিন্তু কারোর সামনে সেটা প্রকাশ করছো না। নিজেকে এতটা গুটিয়ে নিচ্ছ কেন তুমি? আমাকে কি আজও নিজের বন্ধু ভাবতে পারোনি তুমি? আমি তোমাকে বন্ধু ভাবি প্রিয়, তুমি আমার বিপদের দিনের সঙ্গী। তোমাকে বন্ধু ভাবব না তো কাকে ভাবব? রূপন্তীর পর তুমি একমাত্র মানুষ যাকে আমি নিজের বন্ধু ভাবি। তাহলে বন্ধুর সাথে নিজের কষ্ট ভাগাভাগি করে নিতে পারছ না কেন? কি হয়েছে তোমার? কিঞ্জা দীর্ঘশ্বাস ছেড়ে উত্তর দেয়, গতকাল আমার বাবা মারা গেছে। আমি তাকে শেষবারের জন্য দেখতে যাইনি। কেন জানি না, তার মৃত্যুতে আমার পুরনো সব স্মৃতি মনে পড়ে যাচ্ছে। মনে পড়ছে কিভাবে সে তার অবৈধ প্রেমিকার জন্য আমাকে আর আমার মাকে ছেড়ে দিয়েছিল। মনে পড়ছে তার জন্য আমি আমার মাকে হারিয়েছি। তার উপর জেদ করেই তো আমার মা নতুন সংসার শুরু করেছে। সবশেষে আমি একা পড়ে রইলাম পরের বাড়িতে। এসব ভেবে ভেতর থেকে কান্না আসছে। এই কান্না আটকাতে আটকাতে ক্লান্ত হয়ে পড়েছি আমি। জানি না আমার কান্নার শেষ কোথায়। প্রিয় নিজের হাঁটা থামিয়ে দিয়েছে। কিঞ্জার দিকে সে অপলক দৃষ্টিতে চেয়ে আছে। মাঝপথে প্রিয়কে থামতে দেখে কিঞ্জা জিজ্ঞেস করে, থেমে গেলে কেন? প্রিয় সেই প্রশ্নের জবাব না দিয়ে নিজের মতো করে বলে, তুমি সবার থেকে আলাদা জানো? তোমাকে দেখে আমি ক্ষণে ক্ষণে অবাক হই। একটা মানুষ কতটা শক্ত হলে এমন পরিস্থিতিতেও এতটা শান্ত থাকতে পারে তা তোমাকে না দেখলে বুঝতে পারতাম না। কিভাবে পারো বলো তো? কিঞ্জা হালকা হেসে জবাব দেয়, পরিস্থিতি সব শিখিয়ে দেয়। ভার্সিটির ক্লাস শেষে লাইব্রেরি বসে আছে কিঞ্জা। সকালবেলা প্রিয়দের বাড়িতে যাওয়ার পর প্রিয়র মা জোর করে তাকে খাবার খাইয়ে তবে ভার্সিটিতে আসতে দিয়েছে। মানুষটাকে দেখলে কিঞ্জার কেমন যেন মামা অনুভব হয়। তার শরীরে মামা গন্ধ আছে। এই গন্ধটা কিঞ্জার ভীষণ ভালো লাগে। কিঞ্জা বাড়ির ভেতর প্রবেশ করতেই উনি ছুটে এসেছিলেন। এসেই বলেছিলেন, আজ থেকে ধরে নাও এটা তোমার নিজেরই বাড়ি। স্বাচ্ছন্দ্যে থাকবে, একদম ইতস্তত বোধ করবে না কেমন? কথাটা কিঞ্জার মনে ধরেছে ভীষণ। সাথে প্রিয়র মাকেও। লাইব্রেরি বসে সামনে বই নিয়ে এসবই ভাবছিল কিঞ্জা। এমন সময় রূপন্তী হন্তদন্ত হয়ে তার সামনে এসে দাঁড়ায়। কিঞ্জা ভ্রু জোড়া কুঁচকে রূপন্তীর দিকে তাকিয়ে বলে, কি হয়েছে? এভাবে হাঁপাচ্ছিস কেন? রূপন্তী কিঞ্জার পাশে বসে সামনে খবরের কাগজ রেখে বলে, আজকের খবরের কাগজ পড়েছিস তুই? না তো। কেন, কি হয়েছে? পড়ে দেখ। কিঞ্জা খবরের কাগজটা হাতে নেয়।
অতঃপর প্রথম পাতায় বড় বড় অক্ষরে যে লেখা দেখতে পায় তা দেখে কিছুক্ষণের জন্য স্থির হয়ে যায়। সেখানে লেখা, বিশিষ্ট ব্যবসায়ী সাজ্জাদ হোসেনের মৃত্যু রহস্যের নতুন মোড়। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়। গতকাল পোস্টমর্টেম থেকে জানা যায় তাকে বহু আগে থেকেই স্লো পয়জন দিয়ে আসা হচ্ছিল। কাজটা কে বা কারা করেছে এমন প্রশ্নের উত্তরে পুলিশ জানান, সাজ্জাদ হোসেনের স্ত্রী মারিয়া শেখ এই মৃত্যুর সাথে জড়িত থাকতে পারে। এই মুহূর্তে তিনি পলাতক রয়েছেন। পুলিশের তদন্ত চলছে। খুব শীঘ্রই অপরাধী সামনে আসবে বলে আশ্বাস দিয়েছেন তারা। খবরটা পড়ে কিঞ্জা কাগজটা রেখে দেয়। অতঃপর দৃষ্টি স্থির রেখে বলে, পাপ তার বাপকেও ছাড়ে না। আজ তার বাস্তব প্রমাণ পেলাম। যার জন্য নিজের সাজানো সংসার ভেঙেছিল তার কারণ এই মৃত্যু ঘটল আমার বাবা নামক মানুষটার। মানুষটা তো আর নেই কিঞ্জা, তবুও তার প্রতি এত অভিমান তোর? সে আমার জীবনে ছিল কবে বলতো? সে থাকলে কি আর আমাকে এতিমের মতো বড় হতে হতো? মিস্টার সাজ্জাদ হোসেনের প্রতি আমার শুধু ঘৃণা আছে, বাকি আর কোনো অনুভূতি নেই। ছাড় এসব, আমাকে এখান থেকে একজনকে পড়াতে যেতে হবে। আসছি আমি। তুই সাবধানে বাড়ি যাস। কথাটা বলে উঠে দাঁড়ায় কিঞ্জা। রূপন্তীও উঠে দাঁড়ায় তার সাথে সাথে। আমিও যাব তোর সাথে। তোকে একটু এগিয়ে দিয়ে ওদিক দিয়েই আমি বাড়ি চলে যাব। ঠিক আছে চল। ভার্সিটি থেকে বের হতে হতে রূপন্তী বলে, আজ প্রিয় এলো না। ও এলে আরও কিছুক্ষণ আড্ডা দেওয়া যেত। প্রিয় তো আমাকে বাড়িতে রেখেই কোথায় যেন চলে গেল। যাওয়ার আগে শুধু বলে গেল, আজ ভার্সিটিতে যেতে পারবো না। তুমি সাবধানে যেও। কথা বলতে বলতে রাস্তা পার হওয়ার সময় কিছুটা দূরে অনেক মানুষের ভিড় দেখে কৌতূহলী হয়ে কিঞ্জা আর রূপন্তী সেদিকে এগিয়ে যায়। তারা যত এগোচ্ছে তত গভীরভাবে একটা মেয়েলি কণ্ঠস্বর শুনতে পাচ্ছে। কিঞ্জার কাছে কণ্ঠস্বরটা চেনা মনে হওয়ায় সে দ্রুত সেদিকে এগিয়ে গিয়ে দেখে একজন মেয়েকে ঘিরে 3টা বাইক দাঁড় করানো। আর সেখানে বসে আছে মোট 7 জন ছেলে। শুধু ছেলে বললে ভুল হবে। এক একজন যে বড়লোক বাপের বিগড়ে যাওয়া বখাটে ছেলে তা তাদের চেহারা দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে। তবে ছেলেগুলোর দিকে ধ্যান নেই কিঞ্জার। কিঞ্জার চোখ তো আটকে আছে মেয়েটার দিকে। মেয়েটা আর কেউ নয়, সারা। সারাকে দেখে কিঞ্জার হুঁশ উড়ে যায়। মেয়েটা ভয় কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গিয়েছে। পুরো শরীর থরথর করে কাঁপছে তার। গলা দিয়ে আওয়াজ বের হতে না চাইলেও সে বহু কষ্টে বলে ওঠে, ছেড়ে দিন আমাকে। আমি কি করেছি আপনাদের সাথে যে আপনারা আমার সাথে এমন আচরণ করছেন? বাইকের উপর বসে থাকা একজন বলে ওঠে, 13 বার। গুনে গুনে 13 বার আমি তোমাকে প্রেমের প্রস্তাব দিয়েছি। আর বারবার তুমি সেই প্রস্তাব নাকচ করে দিয়েছ। এতটুকু একটা মেয়ে আমার প্রেমের প্রস্তাব নাকচ করে দেয় কোন সাহসে? তুমি জানো না আমি কে? আমার বাবাকে তা তুমি জানো না? তারপরেও এত সাহস তুমি পাও কোথা থেকে? আজ সবার সামনে তোমাকে তুলে নিয়ে যাব আমি। কারোর বাপের ক্ষমতা নেই আমাকে আটকানোর। কথাটা বলে বাইক থেকে নেমে ছেলেটা সারার হাত ধরতে গেলে কিঞ্জা বাজপাখির মতো সেখানে গিয়ে দাঁড়ায়। অতঃপর ছেলেটার হাত ধরে দাঁতে দাঁত চেপে বলে, আপনাকে আটকানোর জন্য এখানে কোনো বাপের প্রয়োজন নেই। আমি একাই যথেষ্ট। ছেলেটা কিঞ্জার দিকে তাকিয়ে হেসে বলে, সামিরকে আটকানোর ক্ষমতা কারোর নেই। তুমি কে? আমি? আপনি যার সাথে বেয়াদবি করছেন আমি সেই মেয়ের বোন। সারা আমার ছোট বোন। কিঞ্জাকে দেখে সারা তৎক্ষণাৎ তাকে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে ওঠে। কিঞ্জার জামা আঁকড়ে ধরে সে বলে, আপু প্লিজ তুমি আমাকে এদের হাত থেকে বাঁচিয়ে নাও। কিঞ্জা সারার মাথা ও হাত বুলিয়ে বলে, কিছু হবে না বাবু। আপু আছে তো তোমার পাশে। কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। সামিরের এক বন্ধু জিসান কিঞ্জাকে দেখে বাজে ইশারা করে বলে, বন্ধু ভাবির বোনটা কিন্তু সেই। এটাকেও তুলে নিয়ে যাই কি বলিস? কথাটা বলেই সে বিশ্রী আওয়াজ করে হাসতে শুরু করে। কিঞ্জা নিজের হাতের মুঠ শক্ত করে সারাকে একপাশে দাঁড় করিয়ে ছেলেটার কাছে গিয়ে দাঁড়ায়।
আমাকে তুলে নিয়ে যাওয়ার এত শখ? এমন আগুন ও সুন্দরী সামনে থাকলে শখ তো জাগবেই। কথাটা শেষ হতে দেরি, কিন্তু তার গালে থা অপ্প র বসাতে একটুও দেরি করল না কিঞ্জা। পরপর দুটো থা অপ্প র বসিয়ে কিঞ্জা জিসানের কলার চেপে ধরে বলে, মেয়ে মানুষ দেখলেই পুরুষত্ব জেগে ওঠে, তাই না? তখন আর মাথা ঠিক থাকে না? মেয়েরা মায়ের জাত, আর সেই মায়ের জাত নিয়ে এমন কুরুচিপূর্ণ মন্তব্য করতে লজ্জা করে না তোদের? অবশ্য তোদের তো লজ্জায় নেই। নির্লজ্জ, বেহায়ার দল। জিসান রাগে ফুঁসতে ফুঁসতে কিঞ্জার ওড়নায় হাত রেখে বলে, খুব সাহস তোর, তাই না? জানিস আমি কে? আমার গায়ে হাত দিয়ে অনেক বড় ভুল করেছিস। এর শাস্তি তো তোকে পেতেই হবে মা। নিজের উদ্দেশ্যে এমন গালি শুনে চোখমুখ খিচে বন্ধ করে নেয় কিঞ্জা। একে তো তার ওড়নায় হাত দিয়েছে, উপরন্তু বাজে ভাষায় গালি দিয়েছে। ফলস্বরূপ কিঞ্জা নিজের হিজাব থেকে একটা পিন খুলে সরাসরি জিসানের গলার একপাশে গেঁথে দেয়। আচানক এমন আঘাতে চিৎকার করে ওঠে সে। বন্ধুর এমন অবস্থা দেখে বাকিরাও চিৎকার করে ওঠে। সামির কিঞ্জার দিকে তেড়ে এসে বলে, তোর এত বড় সাহস যে আমার সামনেই আমার বন্ধুকে আঘাত করিস? আজ তো তোর বোনের সাথে সাথে তোকে তুলে নিয়ে যাব, তারপর একসাথে দুজনের সাথে। বাকি কথা বলার সুযোগ পায় না সামির। কিঞ্জা নিজের ব্যাগ থেকে পেপার স্প্রে বের করে তার চোখ বরাবর ছিটিয়ে দেয়। চোখে জ্বালা অনুভূত হতেই সামির চিৎকার করে সরে যায়। চোখে হাত দিয়ে ছটফট করতে থাকে। এরপর আরও দুজন একসাথে কিঞ্জার দিকে এগিয়ে এলে কিঞ্জা একজনের বুক বরাবর, আরেকজনের দুই উরুর মাঝখানে জোরে লাথি দেয়। আর কে এগিয়ে আসবি, আয়। আহাম্মকের দল, আমি ন্যাশনাল কারাতে চ্যাম্পিয়ন। কারাতে কেন শিখেছিলাম জানিস? এই তোদের মতো জানোয়ারদের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য। অবশেষে আমার শেখা সার্থক হলো আজ। কিঞ্জার কথা শুনে বাকি তিনজনও এগিয়ে আসে। তন্মধ্যে একজনের হাতে ছুরি দেখতে পেয়ে সারা চিল্লিয়ে বলে ওঠে, আপু, ওদের হাতে ছুরি আছে, তুমি সরে এসো প্লিজ। তবে কিঞ্জার আর সরতে হয় না। পুলিশের গাড়ি দেখে ছেলেগুলো কিঞ্জা আর সারাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে বাইক নিয়ে তাড়াহুড়ো করে চলে যায়। পুলিশ এসে কিঞ্জার সামনে দাঁড়িয়ে বলে, কি হয়েছে এখানে? কিঞ্জা তাদের সবকিছু বিস্তারিত বলে, সাথে এটাও বলে, যত তাড়াতাড়ি সম্ভব ওদের ধরার ব্যবস্থা করুন অফিসার। এই বাচ্চা মেয়েটার জীবন কিন্তু এখন ঝুঁকিতে আছে। সাধারণ জনগণকে বাঁচানোর দায়িত্ব আপনাদের। আশা করছি আপনারা আপনাদের দায়িত্ব পালনে কোনো প্রকার গাফিলতি করবেন না। পুলিশের সাথে কথা বলে সারাকে নিয়ে যাওয়ার সময় আশেপাশের উৎসুক জনতাকে দেখে কিঞ্জা তেজি কণ্ঠে বলে ওঠে, সার্কাস তো শেষ, এখনও এখানে দাঁড়িয়ে আছেন যে আপনারা? বিনা পয়সায় ভালোই তো সার্কাস দেখলেন, আরও দেখতে চেয়েছিলেন বুঝি? এক কাজ করুন তবে, আপনাদের সবার ঘরেই তো মা, বোন, বউ, মেয়ে কেউ না কেউ আছে। তাদেরকে এদের মতো জানোয়ারদের হাতে তুলে দিয়ে আপনারা সার্কাস দেখবেন। বিশ্বাস করুন, আজকের চেয়ে বেশি মজা পাবেন। আর কেউ কেউ তো ভিডিও করেছেন। এসব ভিডিওতে ভিউ বেশি আসবে না, তার থেকে বরং নিজের বোন কিংবা মেয়ের অগ্ন ভিডিও ছাড়বেন, তাতে দ্রুত ভাইরাল হতে পারবেন। আপনাদের মতো মানুষ নামক অমানুষদের জন্যই পৃথিবীটা আজ বসবাসের অযোগ্য হয়ে উঠেছে। লজ্জা পাওয়া উচিত আপনাদের। এখানে ছোট্ট একটা মেয়ের সাথে অসভ্যতামি করা হচ্ছিল আর আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিলেন। এ কেমন শিক্ষা আপনাদের? প্রকৃত অর্থে মানুষ হতে না পারলে আপনাদের বেঁচে থাকাটাই উচিত না। আপনারা বেঁচে না থাকলে পৃথিবী থেকে কিছু অমানুষ দূর হবে। আজকে বাড়ি ফিরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের প্রশ্ন করবেন, আমি আদৌ মানুষ হওয়ার যোগ্য তো? কথাগুলো বলে সারা আর রূপন্তীকে নিয়ে একটা অটোতে উঠে মুনতাসিরদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় তারা তিনজন। পথিমধ্যে কিঞ্জা রূপন্তীকে জিজ্ঞেস করে, পুলিশকে তুই কল দিয়ে ডেকেছিস তাই না? রূপন্তী মাথা নাড়িয়ে উত্তর দেয়, হুম, অবস্থা বেগতিক দেখে আমি সাথে সাথেই পুলিশকে কল দিয়েছিলাম।
আল্লাহ তায়া লার অশেষ রহমতে উনারা ঠিক সময়ে চলে এসেছিলেন বলে বেঁচে গেলাম আমরা। নয়তো কি যে হতো। সারা কিঞ্জাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, ধন্যবাদ আপু, আজ তোমরা না থাকলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত। জানো, আমি না বাড়ির সবাইকে ওই ছেলেগুলোর কথা বলেছিলাম, কিন্তু সবাই ঝামেলা এড়াতে বলেছিল তুমি মেয়ে মানুষ, এসবে পাত্তা দেওয়ার দরকার নেই। চুপচাপ পড়তে যাবে, আবার চুপচাপ বাড়ি চলে আসবে, কোথাও কিচ্ছু বলবে না। যে যা বলে বলুক, তুমি সেসবে কান দেবে না। ওদের কথা শুনে আমি চুপ করে গিয়েছিলাম, কারণ ওরা কেউ যে আমার কথায় গুরুত্ব দেয়নি সেটা বুঝতে পেরেছিলাম আমি। শুরুতেই যদি ওরা স্টেপ নিত তাহলে আজকের এই দিনটা হয়তো আসতো না। কেঁদো না সারা, সবকিছু ঠিক আছে বাচ্চা, একদম ভয় পাবে না তুমি। কে কি বলল সেসব বাদ দাও। একটা কথা সবসময় মনে রাখবে, মেয়ে হওয়াটা আমাদের দুর্বলতা নয়, বরং মেয়ে হয়ে জন্মানোটা গর্বের বিষয়। তোমার সাথে কেউ অন্যায় করলে তুমি তা চুপচাপ মেনে নেবে না, অবশ্যই তুমি প্রতিবাদ করবে। যদি সম্মুখে প্রতিবাদ করতে না পারো তাহলে নিজের বুদ্ধি দিয়ে বাজিমাত করবে। একা লড়াই করতে শিখতে হবে মেয়ে, কারণ এই পৃথিবীতে নিজের জন্য কেবল নিজেকেই পাওয়া যায়। তুমি যদি তোমাকে আগলে রাখতে না পারো তাহলে কেউ তোমাকে আগলে রাখার জন্য এগিয়ে আসবে না। দুর্বল মানুষদের জন্য এই পৃথিবী নয়। তুমি এখনো অনেক ছোট, তবে এখন থেকেই তোমার নিজেকে রক্ষা করতে শিখতে হবে। কখনোই নিজেকে দুর্বল ভাববে না। মনে রাখবে আল্লাহ সব সময় সত্যের সাথে থাকেন, তাই যে কোনো বিপদে আল্লাহকে স্মরণ করবে। যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, আল্লাহ তায়া লার উপর থেকে কখনো বিশ্বাস হারাবে না। আর যেমন পরিস্থিতি আসুক, কখনো ভেঙে পড়বে না কিংবা ভুল সিদ্ধান্ত নেবে না। একটা ভুল সিদ্ধান্ত তোমার জীবন শেষ করে দিতে পারে, তাই যে কোনো সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেবে কেমন। সারা মুখে কোনো উত্তর দেয় না, কেবল মাথা নাড়িয়ে বোঝায় সে মনে রাখবে কিঞ্জার বলা কথাগুলো। কিছুক্ষণ পর অটো মুনতাসিরদের বাড়ির সামনে এসে থামে। কিঞ্জা ভাড়া মিটিয়ে সারাকে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে অবাক হয়, কারণ বাড়িটা খুব সুন্দর করে সাজানো হচ্ছে। রূপন্তী কিঞ্জার পাশে দাঁড়িয়ে বলে, কি হচ্ছে এখানে? কিঞ্জার মনে পড়ে 4 দিন আগে মুনতাসির তাকে কল দিয়ে বলেছিল আগামী সপ্তাহে তার বিয়ে, তার মানে বিয়ের আর 3 দিন বাকি। সেজন্যই বোধহয় বাড়িটা সুন্দর করে সাজানো হচ্ছে। কিঞ্জাকে বাড়ির ভেতরে আসতে দেখে মিসেস রুবি হাওলাদার অবাক হয়ে বলেন, তুই এসেছিস? পুরো বাড়ি ফুল দিয়ে সাজানো হচ্ছে, চারপাশে সবার কত ব্যস্ততা। কেউ স্টেজ সাজাতে ব্যস্ত তো কেউ কনের বাড়ি নিয়ে যাওয়ার জন্য তত্ত্ব সাজাতে ব্যস্ত। মুনতাসিরের চাচিমা মিসেস মোহনা প্রামাণিক বোধহয় সবচেয়ে বেশি ব্যস্ত সময় পার করছেন, কারণ সে নিজের কাজে এতটাই ব্যস্ত যে আশেপাশে তাকানোর সময়টুকুও পাচ্ছেন না। মিসেস রুবি হাওলাদার নিজের হাতে থাকা ডালা রেখে উঠে আসেন কিঞ্জার কাছে। কিঞ্জার গালে হাত দিয়ে আদুরে কণ্ঠে জিজ্ঞেস করেন, কেমন আছিস মা? কিঞ্জা দীর্ঘশ্বাস ছেড়ে উত্তর দেয়, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা ভালো আছো তো? অবশ্য কাল বাদে পরশু তোমার ছেলের বিয়ে, ভালো তো থাকারই কথা। রুবি হাওলাদার খানিকটা ব্যথিত স্বরে বলেন, তুই তো চলে গেলি, আর মুনতাসিরও জেদ ধরে বসল যে ওই মেয়েকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না, তাই রাজি হতেই হলো আমাদের। তোর মনের অবস্থা বুঝতে পেরে তোকে জানানোর সাহস পাইনি, তবে তুই এসে ভালোই করেছিস। তোকে ছাড়া বাড়িটা খালি খালি লাগে, থেকে যা না এখানে। কিঞ্জা সারার কাঁধে হাত রেখে সবার উদ্দেশ্যে বলে, আমি এখানে থাকতে আসিনি, এই বাড়ির মেয়েকে ফিরিয়ে দিতে এসেছি। রুবি হাওলাদার অবাক কণ্ঠে প্রশ্ন করেন, মানে? সারা এখনো চাপা স্বরে কেঁদেই যাচ্ছে। কিঞ্জা তাকে আগলে নিয়ে বলে, আজ যদি আল্লাহ তায়া লার ইচ্ছায় আমি সারাকে রক্ষা করতে না পারতাম তাহলে বোধহয় এই আনন্দ উৎসব শোকের ছায়ায় ছেয়ে যেত। সারাকে সুস্থ অবস্থায় দেখতে পেত না কেউ।
নিজের মেয়ের নাম শুনে মোহনা প্রামাণিক সব কাজ ফেলে উঠে দাঁড়ায়। মেয়ের কাছে এগিয়ে এসে জিজ্ঞেস করেন, কি হয়েছে তোর? তুই কাঁদছিস কেন মা? সারাকে উত্তর দিতে না দিয়ে কিঞ্জা বলে, সব বলছি, তার আগে বাড়ির ছেলেদের ডাকুন। মুনতাসির এতক্ষণ বন্ধুদের সাথে ছাদে ছিল। মাত্রই ছাদ থেকে নামছিল সবাই। তখনই সিঁড়ি বেয়ে নামতে নামতে কিঞ্জার কণ্ঠস্বর শুনে সেদিকে এগিয়ে যায় তারা। ইতোমধ্যে ফারহানও সেখানে এসে উপস্থিত হয়েছে। বাকিরা হয়তো বাড়িতে নেই, কারণ মুনতাসিরের বাবা আর চাচ্চুকে কোথাও দেখা যাচ্ছে না। মুনতাসির কিঞ্জার দিকে এগিয়ে এসে জিজ্ঞেস করে, তুমি আসবে তা আমি ভাবতে পারিনি। আমি কি স্বপ্ন দেখছি? কিঞ্জা মুনতাসিরের কথায় বিরক্ত হয়ে বলে, আমি এখানে বিয়ের দাওয়াত খেতে আসিনি, এসেছি এই বাড়ির পুরুষদের কাপুরুষতার নমুনা দেখাতে। মানে? এবার কিঞ্জা সারার দিকে তাকায়। তাকে কোমল স্বরে জিজ্ঞেস করে, বাড়ির সবার মাঝে কি তোমার মুনতাসির ভাইয়া আর ফারহান ভাইয়া ছিল? সারা চোখের পানি মুছতে মুছতে উত্তর দেয়, ফারহান ভাইয়া কিছু জানে না, কারণ ভাইয়া আজ সকালেই ফিরেছে। তবে মুনতাসির ভাইয়া জানত। ভাইয়া আমার সাথে যেতেও চেয়েছিল, কিন্তু মা আর বড় আম্মু মিলে ভাইয়াকে যেতে নিষেধ করেছে। কেন? যাতে ভাইয়ার বিয়েতে কোনো সমস্যা না হয়। কথাটা শুনে কিঞ্জার মেজাজ খারাপ হয়ে যায়। সে হাততালি দিতে দিতে বলে, বাহ, দারুণ ব্যাপার তো। আপনাদের ছেলের বিয়েতে যেন কোনো প্রকার বিঘ্ন না ঘটে তার জন্য নিজেদের মেয়ের জীবন বাজি রাখতেও ছাড়লেন না। কি আছে ভাই এই বিয়েতে? এই বিয়ের জন্য এত মরিয়া হয়ে উঠেছেন কেন আপনারা সবাই, যে বাকি কোনো কিছুরই তোয়াক্কা করছেন না? ফারহান কিঞ্জার কাছে এসে কৌতূহলী স্বরে জিজ্ঞেস করে, কি হয়েছে কিঞ্জা? কি এমন হয়েছে যা আমি জানি না? আর সারা কাঁদছে কেন? সারাকে বেশ কিছুদিন যাবৎ কয়েকজন বখাটে ছেলে বিরক্ত করছিল। সারা এটা বাড়ির সবাইকে জানিয়েছে, কিন্তু কেউ ওর কথা আমলে নেয়নি। ফলস্বরূপ আজকে ওকে মাঝ রাস্তায় হেনস্থা হতে হয়েছে। আমি আর রূপন্তী ঠিক সময়ে না পৌঁছালে হয়তো সারাকে আর খুঁজেই পাওয়া যেত না। তুলে নিয়ে যেত ওরা সারাকে। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে তিনি আমাদের রক্ষা করেছেন, নতুবা আজ আমরা মরে যেতেও পারতাম। কিঞ্জার কথা শুনে উপস্থিত সবার চোখ বড় হয়ে যায়। হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকতে বাধ্য হয় তারা সবাই। এমন কিছুর জন্য কেউই প্রস্তুত ছিল না। মোহনা প্রামাণিক মেয়েকে বুকের মাঝে টেনে নিয়ে বলেন, তুই ঠিক আছিস তো মা? সারা কিছু বলার আগেই কিঞ্জা উত্তর দেয়, মেয়ের জন্য এত চিন্তা থাকলে তো ঠিক সময়ে ঠিক পদক্ষেপটা নিতেন। কখন বিপদ আসবে তারপর পদক্ষেপ নেবেন সেই অপেক্ষা করতেন না। ফারহান রাগে ফুঁসতে ফুঁসতে হাতের মুঠ শক্ত করে জিজ্ঞেস করে, কারা করেছে এমনটা? আর আমাকে এসব জানানো হয়নি কেন? তুই তো দূরে ছিলি ভাই। যে ভাই কাছে ছিল সে তো নিজের বিয়ে নিয়ে ব্যস্ত। পারলে বোনের লাশেরও উপর দিয়ে হলেও তিনি বিয়ে করতে যাবেন। মুনতাসির কিঞ্জার সামনে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে বলে, মাত্রা ছাড়িয়ে যেও না কিঞ্জা, একটু বেশিই বলে ফেলছ না এবার? সবকিছুর কিন্তু একটা সীমা থাকে। সীমা? এখন কার সীমানা কতটুকু সেটাও আপনি বলে দেবেন? আরে আপনি তো আপাদমস্তক একটা কাপুরুষ। কাপুরুষ না হলে তো বোনের কথাকে গুরুত্ব দিতেন, বোনকে রক্ষা করার চেষ্টা করতেন। ঝামেলা এড়ানোর জন্য চুপচাপ হাত গুটিয়ে বসে থাকতেন না। মুনতাসির যেতে চেয়েছিল, আমিই ওকে বারণ করেছিলাম। বলেছিলাম বিয়ের ঝামেলা মিটুক, তারপর যাস। হ্যাঁ খালামনি, তুমি তো এটাই পারো শুধু। নিজের ছেলের কথা ভাবতে ভাবতে বাকি মেয়েদের কথা ভুলে যাও। তোমাদের কাছে মেয়েদের কোনো মূল্য আছে নাকি? তোমাদের জন্য তো ছেলেরাই সব। বাকি মেয়েরা মরল নাকি বাঁচল তাতে তোমাদের কিছু যায় আসে না। পাশ থেকে রূপন্তী বলে ওঠে, সারার কথাগুলো আপনাদের গুরুত্ব সহকারে নেওয়া উচিত ছিল আন্টি। আজ তো ঠিক সময়ে পুলিশ এসে গিয়েছিল, তাই ওরা কিঞ্জাকে ছুরিকাঘাত করতে পারেনি। কিন্তু পুলিশ যদি আসতে আর 2 মিনিট দেরি করত তাহলে কিঞ্জা এই মুহূর্তে হাসপাতালে থাকত।
আর সারাকে ওরা তুলে নিয়ে যেত। হয়তো আমরা সারাকে জীবিত অবস্থায় আর ফিরেই পেতাম না। রূপন্তীর কথা শুনে ফারহান কিঞ্জার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, ও কি বলছে এসব? কি হয়েছিল আজ? কিঞ্জা নিজেকে খানিকটা শান্ত করে নিয়ে শুরু থেকে সবটা বলে সবাইকে। ঘটনার বিবরণ শুনে সবাই থ হয়ে দাঁড়িয়ে থাকে। কারোর মুখ থেকে আজ কোনো আওয়াজ বের হচ্ছে না। কিঞ্জা সবাইকে সবটা বলে চলে যাওয়ার আগ মুহূর্তে শেষবারের জন্য বলে, পারলে সারাকে চোখে চোখে রেখ, ওকে আগলে রেখ। যে কোনো মুহূর্তে ওর ক্ষতি হয়ে যেতে পারে। তাই কেবল বিয়েতে মগ্ন না থেকে মেয়েটার দিকেও একটু নজর দিও তোমরা। আমাদের দায়িত্ব শেষ, আমরা আসি এবার। কথাটা বলে রূপন্তীকে নিয়ে কিঞ্জা সদর দরজার দিকে পা বাড়ায়। তৎক্ষণাৎ রুবি হাওলাদার কিঞ্জার দিকে এগিয়ে আসেন। কিঞ্জার হাত ধরে বলেন, আজ তুই আমাদের অনেক বড় বিপদের হাত থেকে বাঁচালি মা। তোর এই ঋণ আমরা কখনো শোধ করতে পারব না। কিন্তু তোর কাছে একটা অনুরোধ করতে চাই আমি। হয়তো এটা অন্যায় আবদার হয়ে যাবে, তবুও বলছি, থেকে যা এখানে। একবার যখন এসেছিস তখন আর চলে যাস না। মোহনা প্রামাণিক মেয়েকে রেখে কিঞ্জার কাছে এসে বলেন, আজ তুমি যা করেছ সেই উপকার আমি মনে রাখব কিঞ্জা। পারলে থেকে যাও, অন্তত বিয়ের কয়েকটা দিন। তাছাড়া এই মুহূর্তে সারাকে হয়তো তুমিই সবচেয়ে বেশি আগলে রাখতে পারবে। বিয়েবাড়ি তো অনেক মানুষ থাকবে। সারা একা একা হয়তো ঘর থেকে বের হতেও ভয় পাবে। এখন তুমিই ওর আস্থার জায়গা। সম্ভব হলে আমার মেয়েটার কাছে দুদিন থেকে যাও। সারা কিঞ্জার দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলে, আপু থেকে যাও না প্লিজ। দরকার হলে বিয়ের কোনো অনুষ্ঠানে আমরা থাকব না। তুমি আর আমি আলাদা থাকব। আমার না একা একা থাকতে খুব ভয় লাগছে। সবার পাশাপাশি ফারহানও এগিয়ে আসে কিঞ্জার দিকে। অতঃপর সবার কাছ থেকে কিঞ্জা আর রূপন্তীকে কিছুটা দূরে নিয়ে গিয়ে বলে, সবাই যখন বলছে তখন থেকে যা। শুধু তুই না, রূপন্তীও থাকুক তোর সাথে। দেখ কিঞ্জা, আমি জানি তোর জন্য এই বিয়েতে থাকা অস্বস্তিকর। কিন্তু একটা কথা ভেবে দেখ, মুনতাসির ভাই ডিভোর্স দিতে না দিতেই নতুন জীবন শুরু করছে। সবাই সবটা স্বাভাবিকভাবেই মেনে নিয়েছে। তাহলে তুই কেন আড়ালে থাকবি? কেন নিজেকে কষ্ট দিবি? এখানে যারা উপস্থিত আছে তাদের সবাইকে তুই দেখিয়ে দে, একটা ভুল সিদ্ধান্ত তোর জীবনকে থামিয়ে দিতে পারেনি। তুই সবাইকে ছেড়ে, সবকিছু ছেড়ে নিজের মতো করে ভালো আছিস। মুনতাসির ভাই তোকে ছাড়া ভালো থাকতে পারলে তুই কেন ওকে ছাড়া ভালো থাকতে পারবি না? তুই আজ এখান থেকে চলে গেলে সবাই ভাববে তুই এই বিয়েটা মানতে পারছিস না তাই চলে গেলি। এতে করে সবচেয়ে বেশি খুশি কে হবে জানিস? মুনতাসির ভাই। কারণ সে ভাববে তাকে ছাড়া তুই ভালো নেই। তোর ভালো না থাকা অন্যের ভালো থাকার কারণ হোক তা কি তুই চাস? যার জন্য তোর জীবনের এতগুলো বছর নষ্ট হয়ে গেল তাকে কেন এই আনন্দ দিবি তুই? ফারহানের কথার সাথে সহমত পোষণ করে রূপন্তী বলে, ফারহান কিন্তু ঠিক কথাটাই বলেছে কিঞ্জা। এটাই সুযোগ তুই ওই মানুষটাকে ছেড়ে ভালো আছিস তা প্রমাণ করার। সবাইকে দেখানোর জন্য না হোক, নিজের কাছে নিজেকে প্রমাণ করার জন্য হলেও তুই থেকে যা বিয়ে অবধি। শুধু থাকবি না, সব অনুষ্ঠানে অংশগ্রহণ করবি আনন্দের সাথে। তোর কাছে যে ওই নকল বিয়ে, সংসার আর মুনতাসির ভাইয়ের কোনো মূল্য নেই সেটা প্রমাণ করে দে। বি স্ট্রং মাই গার্ল। সবার কথা শুনে কিঞ্জা অনেক ভেবে সিদ্ধান্ত নেয় সে এই বিয়েতে থাকবে। সাথে রূপন্তীকেও তার সাথে থাকতে বলে। রূপন্তী কিঞ্জার কথা ভেবে রাজি হয়ে যায়। কিঞ্জা সবার উদ্দেশ্যে বলে, আমি থাকব, তবে সেটা আজ নয়। আমি আর রূপন্তী আগামীকাল সকালে আসব। সবার থেকে বিদায় নিয়ে কিঞ্জা আর রূপন্তী বেরিয়ে আসে। বাইরে এসে রূপন্তী কিঞ্জার দিকে তাকিয়ে কিছু একটা ভেবে বলে, আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি? হুম কর। তুই সত্যিই কষ্ট পাচ্ছিস না তো? আমার কখনো জিজ্ঞেস করা হয়নি একটা কথা, তবে আজ জিজ্ঞেস করছি। মুনতাসির ভাইয়ের প্রতি কি তোর কোনো অনুভূতি আছে? কিঞ্জা এক মুহূর্ত না ভেবে উত্তর দেয়,
না, তার প্রতি আমার কোনো অনুভূতি নেই। কিঞ্জা মুখে এ কথা বললেও তার চোখ যেন অন্য কথায় বলছে। তার চোখের কোণে কিঞ্চিত পানি জমেছে। তবে সেই পানি কেউ দেখার আগেই আড়ালে মুছে নেয় কিঞ্জা। রাতে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে কিঞ্জা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নেয়। সকাল থেকে কম ধকল তো আর মেয়েটার উপর দিয়ে যায়নি। ক্লান্ত শরীরে বিছানায় গা এলিয়ে দিয়ে কিঞ্জা চোখ বন্ধ করে রাখে। আধ ঘন্টা মতন এভাবে শুয়ে থেকেই কাটায় সে। তারপর উঠে পড়ে রান্না করার জন্য। এ বাড়িতে ওঠার সময়ই কিঞ্জা একটা ছোট চুলা কিনে এনেছিল। চুলায় ভাত বসিয়ে কিঞ্জা ডিম ভাজির জন্য পেঁয়াজ মরিচ কাটতে গেলে প্রিয় চলে আসে সেখানে। প্রিয়কে দেখে কিঞ্জা জিজ্ঞেস করে, সারাদিন কোথায় ছিলে তুমি? আজ ভার্সিটিতে গেলে না কেন? প্রিয় কিঞ্জার পাশে বসে উত্তরে বলে, একটা জরুরি কাজ ছিল। কি কাজ? ছিল কোনো একটা কাজ। পরে বলবো তোমাকে। কিন্তু তুমি আজ কোথায় ছিলে বলো তো? মা বলল তুমি ঘণ্টা খানেক আগে বাড়ি ফিরেছ। সারাদিন কোথায় ছিলে? কিছু কি হয়েছে? কিঞ্জা পেঁয়াজ কাটতে কাটতে বলে, হয়েছে তো অনেক কিছুই। কি হয়েছে? কিঞ্জা সারার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলে প্রিয়কে। প্রিয় সব শুনে বলে, তুমি একটু সাবধানে থেকো কয়েকদিন। এখনকার সময় বিশেষ ভালো না। কখন কি হয় বলা যায় না। কিঞ্জা ছোট্ট করে জবাব দেয়, হুম, আমি একটু আসছি। কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে জানিও। ঠিক আছে। কিঞ্জা নিজের মতো রান্না শেষে সবকিছু গুছিয়ে চটজলদি খেয়ে নেয়। কাল আবার ও বাড়ি যেতে হবে। মনটা যদিও ভার হয়ে আছে তবে তা সে নিজেকে বুঝতে দিতেও নারাজ। খাওয়া দাওয়া শেষে কিঞ্জা ছাদের একপাশে বসে হাতে মেহেদি দিতে শুরু করে। প্রিয় 2 কাপ চা নিয়ে কিঞ্জার কাছে এসে তার পাশে বসে জিজ্ঞেস করে, হঠাৎ হাতে মেহেদি দিচ্ছ যে? আগামীকাল আমার প্রাক্তন বরের গায়ে হলুদ তো। সবার হাতে মেহেদি দেওয়া থাকবে, আমার হাত ফাঁকা থাকলে চলে বলো? প্রিয় অবাক স্বরে প্রশ্ন করে, কার বিয়ে? আমার প্রাক্তন বরের। তুমি সেই বিয়েতে যাবে? হুম, যাব তো। কিন্তু কেন? ওখানে গিয়ে নিজেকে কেন কষ্ট দেবে তুমি? ও মা, কিসের কষ্ট আমার? আমাদের বিয়েটা তো আমাদের অমতে হয়েছিল। আর আমি জানতাম এই বিয়ে টিকবে না। আমি যা ভেবেছিলাম তাই তো হয়েছে। তাতে আমি কষ্ট পেতে যাব কেন? তুমি কিভাবে নিজের চোখের সামনে নিজের প্রাক্তনের বিয়ে দেখবে? আর লোকেই বা কি বলবে কিঞ্জা? কেউ কিছু জানলে তারপর না কিছু ভাববে। পরিবারের কয়েকজন বাদে আমাদের বিয়ে এবং বিচ্ছেদের সম্পর্কে কেউ কিচ্ছু জানে না। আর তাছাড়া আমি লোকের কথায় বিশেষ গুরুত্ব দিই না। তাদের মুখ আছে, তারা তো কথা বলবেই। আমি তাদের কথাকে গুরুত্ব দিব কিনা এটা আপনার উপর। তাই লোকে কি বলবে ভেবে আমি নিজের সিদ্ধান্ত পরিবর্তন করি না। আর তোমার আত্মসম্মান? সেটা নিয়েও কি ভাবো না? আত্মসম্মানের কথা ভাবি বলেই তো যাব। দেখ, মুনতাসির ভাই আমার সাথে একটা সম্পর্কে থাকাকালীন অন্য একটা সম্পর্কে জড়িয়েছে। এক কথায় সে আমাকে ঠকিয়েছে। আমি সবটা জেনেও তাকে কিছু বলিনি। স্বেচ্ছায় তাকে মুক্ত করে দিয়েছি। এখানে বিষয় 2টা। প্রথমত, তাকে আমি আমার জীবনের অংশই মনে করি না। তাই সে বিয়ে করলে আমার কষ্ট পাওয়ার কথা নয়। আর আমি ওখানে না গেলে সবাই ভাববে আমি কষ্ট পেয়েছি তাই যাইনি। এতে করে মুনতাসির ভাই সবচেয়ে বেশি খুশি হবে। কারণ সে আমাকে দুঃখ দিতে ভালোবাসে। এটা তো আমি হতে দিতে পারি না, তাই না? আর দ্বিতীয়ত, আমার আত্মসম্মান থাকলে আমার সেখানে যাওয়া উচিত নয় এটা অনেকেই ভাবতে পারে। কিন্তু আমার মনে হয় না আমি সেখানে গেলে আমার আত্মসম্মান নষ্ট হবে। বরং সেখানে গেলে আমি ভালো আছি এটা প্রমাণিত হবে। এবং আমি সত্যিকার অর্থেই ভালো আছি। এটা তো সবাইকে বোঝাতে হবে। কারণ সবাই ভাবে কিঞ্জা কখনো ভালো থাকতেই পারে না। আমি সবার এই ভুল ধারণাটুকু ভাঙতে চাই। আমার খারাপ থাকা কারোর ভালো থাকার কারণ হোক তা আমি চাই না। প্রিয় দীর্ঘশ্বাস ছেড়ে কিঞ্জার দিকে তাকিয়ে কৃত্রিম হেসে বলে,
তুমি বলেই পারো কিঞ্জা। বিশ্বাস কর, এমন পরিস্থিতিতে আমি পড়লে নির্ঘাত ভেঙে পড়তাম। আমার যে ভেঙে পড়লে চলবে না। যার এই পৃথিবীতে নিজের বলতে অন্য কেউ নেই, তার তো যেকোনো অবস্থাতেই শক্ত থাকা বাধ্যতামূলক। প্রিয় কিঞ্জাকে মন খারাপ করতে দেখে কথা ঘোরানোর জন্য বলে, চা কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে। কিঞ্জা চায়ের কাপে চুমুক দিয়ে পুনরায় মেহেদি দিতে ব্যস্ত হয়ে যায়। প্রিয় আকাশের দিকে তাকিয়ে লক্ষ্য করে আজ আকাশে পূর্ণ চাঁদ উঠেছে। আকাশটাও মেঘলা হয়ে আছে খানিকটা, চারপাশে ঠান্ডা হাওয়া বইছে। পরিবেশটা আকস্মাৎ প্রিয়র কাছে বিশেষ হয়ে ওঠে। প্রিয় কিঞ্জার দিকে তাকিয়ে দেখে তার খোপা করা চুলের কিছুটা অংশ বেরিয়ে এসে বাতাসের তালে তালে দোল খাচ্ছে। কিঞ্জাকে এমন অবস্থায় আগে কখনো দেখেনি সে। তার বড্ড ভালো লাগছে কিঞ্জাকে এমন রূপে দেখতে। কিছুক্ষণ নীরবতা পালনের পর কিছু একটা ভেবে প্রিয় বলে, আবহাওয়াটা চমৎকার লাগছে না আজ? কিঞ্জা একবার চারপাশে চোখ বুলিয়ে মাথা নাড়িয়ে বলে, হুম, কিছু একটার কমতি আছে মনে হচ্ছে। একটা গান হলে মন্দ হয় না কিন্তু, তাই না? আগেই বলে নিচ্ছি আমি একদমই গান গাইতে পারি না। বাহ, আমার মনের কথা শুনতে পাও নাকি তুমি? কথার টোন দেখেই বোঝা যায়। একটা গান শোনাও না। পারি না রে ভাই। তাই না? হুম। কিঞ্জা কিছু একটা ভেবে বলে, তুমি তো গান গাইতে পারো। ভার্সিটিতে একবার শুনেছিলাম তোমার গান। আজকে গাইবে? শুনি একটু তোমার গান। গাও না। তোমার কথা তো আর ফেলতে পারি না। তার উপর আবার ওয়েদার ডিমান্ড। একটা গান তো গাইতেই হয়। আচ্ছা, তুমি একটু অপেক্ষা কর, আমি এক্ষুনি আসছি। কথাটা বলে প্রিয় চায়ের কাপ দুইটা নিয়ে নিচে চলে যায়। মিনিট 5 মধ্যে হাতে একটা গিটার নিয়ে উপরে উঠে আসে সে। এসেই কিঞ্জার পাশে বসে তার চমৎকার কণ্ঠে গেয়ে ওঠে, এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাব, ওগো তোমার নিমন্ত্রণ। 2 জুথি বনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া। 2 হায় হায় রে দিন যায় রে, ভোরে আধারে ভুবন, কাছে যাব কবে পাব, ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাব, ওগো তোমার নিমন্ত্রণ। সম্পূর্ণ গান শেষ করে প্রিয় কিঞ্জার দিকে তাকাতেই খেয়াল করে কিঞ্জা হাঁটুর উপর হাত রেখে থুতনির উপর ভর দিয়ে তার দিকে একমনে তাকিয়ে আছে। প্রিয় চোখের ইশারায় কি দেখছ? বোঝালে কিঞ্জাও চোখের ইশারায় জানায়, অনেক সুন্দর গেয়েছ। প্রিয় হালকা হেসে কিঞ্জার দিকে তাকিয়ে থাকলে কিঞ্জা বলে ওঠে, সত্যিই অনেক সুন্দর গাও তুমি। চাইলে তো গান নিয়েও এগোতে পারতে তুমি। গান গাওয়াটা আমার শখ। শখের বশে গান গাই আমি। এটাকে শখ হিসেবেই রাখতে চাই। শখকে নিজের পেশায় রূপান্তর করলে তখন শখের মর্যাদা থাকে না। শখ তখন ব্যবসায় পরিণত হয়। আমি তা চাই না। বাহ, বেশ বললে তো তুমি। তোমার মতো সুন্দর করে তো আর বলতে পারি না। জানো, তোমার কথার মাঝে জাদু আছে। সেই জাদু দিয়ে যে কাউকে ঘায়েল করার ক্ষমতা রাখো তুমি। কথাটা শুনে কিঞ্জা আনমনে বলে ওঠে, কারোর তো আমার কথা শোনাতেই অ্যালার্জি। সেখানে জাদু করতে চাওয়া তো বিলাসিতা মাত্র। বেশ বেলা করেই কিঞ্জা আর রূপন্তী দুজন মিলে তৈরি হয়ে মুনতাসিরদের বাড়িতে এসেছে। আসার পর থেকে সারা কিঞ্জার সাথে একদম লেগে আছে বলা যায়। মেয়েটার ভেতর থেকে ভয় এখনো কাটেনি। কিঞ্জা সারাকে নিজের পাশে বসিয়ে এক গ্লাস শরবত এনে তার হাতে দিয়ে বলে, এটা খেয়ে নাও। আর তুমি ভয় পাচ্ছ কেন? তুমি না সাহসী মেয়ে? নিজের মধ্যে সাহস সঞ্চার করো। সব পরিস্থিতিতে তোমার পাশে আমি বা অন্য কেউ থাকবে না। তাই যথাসম্ভব নির্ভয়ে কিন্তু সাবধানে চলাফেরা করবে, কেমন? সারা মুখে কোনো জবাব না দিয়ে কেবল মাথা নাড়ায়। আচ্ছা শোনো, আজ তো তোমার ভাইয়ার গায়ে হলুদ। আজ মজা না করলে আর কবে করবে বলো? সব ভয় পাশে রেখে উঠে দাঁড়াও। সবার সাথে আনন্দ উৎসবে যোগ দাও। দেখবে ভালো লাগবে।
অতীত ভেবে বর্তমান নষ্ট করা বোকামি। তাই যাও, এনজয় করো আজকের দিনটা। সারা আচানক কিঞ্জাকে জড়িয়ে ধরে আবেগাপ্লুত হয়ে বলে, তুমি খুব ভালো কিঞ্জা আপু। ভাইয়ার বিয়েটা যদি তোমার সাথেই হতো তাহলে খুব ভালো হতো। কথাটা বলে চলে যায় সারা। তার ভেতরের ভয় কিছুটা কমেছে। তবে সারার বলা কথাটা শুনে কিঞ্জার মুখ শুকিয়ে যায়। সে চেষ্টা করছে হাসিখুশি থাকার, কিন্তু মন আর মস্তিষ্কের ঊর্ধ্বে ক্লান্ত হয়ে পড়েছে সে। হঠাৎ রূপন্তী কিঞ্জার পাশে বসে বলে, মুনতাসির ভাইয়ার গায়ে হলুদের সময় হয়ে এসেছে, তুই যাবি না ওখানে? কিঞ্জা কৃত্রিম হেসে জবাব দেয়, যাব না কেন, অবশ্যই যাব, চল আমার সাথে। কথাটা বলে রূপন্তীর হাত ধরে কিঞ্জা উঠে দাঁড়ায়। তারপর 1 পা 2 পা করে এগিয়ে যায় স্টেজের দিকে। ইতোমধ্যেই মুনতাসিরের গায়ে হলুদ মাখানো শুরু হয়ে গিয়েছে। কিঞ্জা স্টেজের উপরে উঠে সবাইকে পাশ কাটিয়ে মুনতাসিরের কাছে বসে বলে, আমাকে ছাড়াই গায়ে হলুদ শুরু করে দিলে তোমরা? আমিও তো হলুদ মাখাবো নাকি? কথাটা শুনে মুনতাসির অদ্ভুত চোখে তাকায় কিঞ্জার দিকে। মেয়েটার ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠেছে ঠিকই, কিন্তু সেই হাসিতে আনন্দ নেই। যেন মনে হচ্ছে সে হাসির আড়ালে কান্না লুকাচ্ছে। মুনতাসির সেদিকে ধ্যান না দিয়ে তার দৃষ্টি দিয়ে কিঞ্জাকে দেখে নেয় একবার। গায়ে কাঁচা হলুদ রঙের শাড়ি, হাতে কাঁচা ফুলের বালা, কানের দুল আর টিকলিটাও কাঁচা ফুল দিয়েই বানানো। মুখে তেমন সাজ নেই, ওই হালকা একটু ব্লাশ দেওয়া, ঠোঁটে মেরুন রঙের লিপস্টিক আর চোখে সরু করে কাজল দেওয়া। মায়াবী মুখটা যেন এতে করে আরও বেশি মায়াবী লাগছে। কিঞ্জার চোখগুলো অদ্ভুত রকমের সুন্দর, হরিণীর মতো টানা টানা চোখ। সেই চোখের গভীরতা মাপতে গেলে যে কেউ চোখের মায়ে ডুবতে বাধ্য। মুনতাসির যেন আজ সেই চোখের দিকেই তাকিয়ে আছে অপলক। খানিকক্ষণ পর মুনতাসির চেক সরিয়ে নেয় কিঞ্জার দিক থেকে। সে আপনমনে নিজেকে জিজ্ঞেস করে, কেন এমন মনে হচ্ছে যেন আমি ভুল কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেছি? আমি তো আমার ভালোবাসার মানুষকেই বিয়ে করছি। তাহলে কিঞ্জাকে দেখে কেন আজ চোখ সরাতে দ্বিধা কাজ করছে আমার মনে? আমি তো ওকে পছন্দ করি না, তবে কেন ওকে দেখে অস্থির লাগছে আমার? নিজের কাছে করা প্রশ্নগুলোর কোনো উত্তর মেলে না মুনতাসিরের। কিঞ্জা আলতো হাতে মুনতাসিরের গালে হলুদ ছুঁয়ে ফিসফিস আওয়াজে বলে, আপনার নতুন জীবন সুন্দর হোক এই দোয়া করি। আমার মতো যেন আপনাকেও কেউ ছেড়ে না যায়, আল্লাহ তাআলার কাছে এটুকুই চাই। আমি যে কষ্ট সয়েছি সেই কষ্ট বোধহয় আপনি সইতে পারবেন না, তাই মন থেকে চাই ভালো থাকুন আপনি। কিঞ্জার বলা কথাগুলো শুনে মুনতাসির যখন কিঞ্জার দিকে তাকায় তখন কিঞ্জা নীরবে হেসে সরে যায়। কিঞ্জার হাসিতে কি ছিল তা জানা নেই মুনতাসিরের, তবে এই প্রথম কিঞ্জাকে হাসতে দেখল মুনতাসির। হাসলে মেয়েটাকে সুন্দর লাগে, কেন যে মেয়েটা হাসে না কে জানে। কিঞ্জার পর সারা, রূপন্তী আর ফারহান একসাথে স্টেজের উপরে উঠে মুনতাসিরের গায়ে হলুদ ছুঁয়ে দেয়। অতঃপর 2 বান্ধবীকে নিয়ে সেখান থেকে সরে এসে ফারহান তাদের নিয়ে ছাদে উঠে বলে, আমাদের ওখানে থেকে আর কাজ নেই, আমরা বরং এখানে বসে গল্প করি। কিঞ্জা ফারহানের দিকে তাকিয়ে শয়তানি একটা হাসি দিয়ে বলে, আচ্ছা ফারহান, রূপন্তীকে আজ কেমন লাগছে বলতো? কিঞ্জার কথা শুনে রূপন্তী চোখ বড় বড় করে তাকায় তার দিকে, তবে কিঞ্জার দৃষ্টি তো ফারহানের উপর। ফারহান একমনে তাকিয়ে আছে রূপন্তীর দিকে। দুজনের চোখাচোখি হতেই রূপন্তী লজ্জা পেয়ে অন্যদিকে ঘুরে তাকায়। অতঃপর শুনতে পায়, এলোকেশী কন্যা, তার রূপের বর্ণনা দিতে গেলেও কয়েক মুহূর্ত পেরিয়ে যাবে। তার চোখের দিকে তাকালে চোখ সরানো কঠিন হয়ে যায়। তার ঠোঁটের কোণে হাসির রেখা দেখলে মনে হয় যেন জীবন্ত এক ফুল ফুটে আছে। তার কণ্ঠে মাদকতা খুঁজে পাই আমি। এলোমেলো চুলে যখন সে আমার দিকে তাকায় তখন মনে হয় তার চুলগুলো বোধহয় আমার স্পর্শ পাওয়ার জন্যই এলোমেলো হয়ে উঠছে। কিন্তু সেই সুযোগ কি আমি কখনো পাব? রূপন্তী ফারহানের বলা কথাগুলো শুনে অবাক চোখে তাকায় তার দিকে। কিঞ্জাও অবাক স্বরে বলে,
ভাই, এইমাত্র কি তুই রূপন্তীকে প্রপোজ করলি? ফারহান লজ্জা পায় কথাটা শুনে। রূপন্তীর দিক থেকে চোখ সরিয়ে তার দৃষ্টি মাটিতে স্থির রাখে। কিঞ্জা রূপন্তীর কাঁধে হাত রেখে বলে, তোকে বলেছিলাম না তোর অগোচরে তোকে কেউ একজন খুব ভালোবাসে? সেই ভালোবাসার মানুষ তোর সামনেই দাঁড়িয়ে আছে রূপ। ফারহান তোকে ভালোবাসে। বিশ্বাস কর, ছেলেটা তোকে ভীষণ ভালোবাসে। ওর গোপনে ভালোবাসার সাক্ষী আমি। ও তোকে কতটা ভালোবাসে জানিস? রূপন্তী ফারহানের দিকে তাকিয়ে শীতল কণ্ঠে জিজ্ঞেস করে। কতটা? তোকে যেদিন প্রত্যয় মিথ্যা বলে বন্ধুর বাড়িতে নিয়ে গিয়ে তোর সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছিল, সেদিন তুই কিছু একটা সন্দেহ করে আমাকে তোর লাইভ লোকেশন জানিয়েছিলি। তখনই আমার সন্দেহ হয়েছিল কিছু একটা হয়েছে। আমি সাথে সাথে ফারহানকে সবটা বলি এবং ওই লোকেশনে চলে যাই। শেষ মুহূর্তে যদি ফারহান আমার সাথে না থাকতো তাহলে আমি তোকে বাঁচাতে পারতাম না। জানিস, ফারহান ওই ঘটনারও আগে থেকে তোকে ভালোবাসে। বলতে পারিস ওর প্রেম তুই। তোকে দেখেই ও প্রেম কি তা বুঝতে শিখেছে। আমি অবশ্য তখন এসব জানতাম না, কিন্তু যখন জানলাম তখন ফারহান নিজেই আমাকে নিষেধ করেছিল তোকে কিছু বলতে। কারণ সেই সময়টাতে তুই মারাত্মক ট্রমার মাঝে দিয়ে যাচ্ছিলি। আচ্ছা বলতো, সত্যিকারের ভালোবাসা না থাকলে কি এতগুলো বছর কারোর জন্য অপেক্ষা করা যায়? রূপন্তী কি বলবে বুঝতে পারছে না। পাশের একটা টুলে ধপ করে বসে পড়ে সে। কিঞ্জাও তার পাশে বসে তার হাতের উপর হাত রেখে বলে, আমরা যখন কলেজে উঠলাম তখন তো আমাদের মাঝে এত ম্যাচুরিটি ছিল না। তুই আবেগের দুনিয়ায় ভাসছিলি তখন। ভুলবশত প্রত্যয়ের সাথে সম্পর্কে জড়িয়েছিলি। কিন্তু একটা ভুলের জন্য সারাটা জীবন কেন নষ্ট করবি তুই? আমি জানি ফারহান গোপনে তোকে কতটা ভালোবেসেছে এতদিন। তোর কান্নায় গোপনে ওকে কাঁদতে দেখেছি আমি। তোর কষ্টে ওই ছেলেটাও কষ্ট পেয়েছে। আমি যে তোর মন ভালো করার জন্য মাঝে মধ্যে তোর জন্য উপহার নিয়ে যেতাম, সেগুলো কিন্তু ফারহানই কিনে দিত আমাকে। আমি তোর বেস্ট ফ্রেন্ড। তবে আমার থেকে বোধহয় ফারহান তোর পছন্দ অপছন্দের খেয়াল বেশি রাখে। আমি তোকে এখনই কোনো সিদ্ধান্ত নিতে বলবো না। শুধু বলবো, একটা ভুল সিদ্ধান্তের জন্য ভালোবাসার উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলিস না। ভুল মানুষের কথা ভেবে সত্যিকারের ভালোবাসাকে অগ্রাহ্য করিস না। রূপন্তী এখনো নিশ্চুপ। একটা কথাও বলছে না সে। নীরবে চোখের পানি ফেলছে কেবল। ফারহান একটা দীর্ঘশ্বাস ছেড়ে রূপন্তীর সামনে দুই হাঁটু গেড়ে বসে বলে, আমি তোমাকে জোর করে আমাকে ভালোবাসতে বলবো না। শুধু বলবো, তোমার জীবনটা খুব মূল্যবান। এই জীবনটাকে অবহেলা করো না। তোমার যদি মনে হয় আমি তোমার ভালোবাসার যোগ্য না, তাহলে আমাকে ভালোবাসতে হবে না তোমার। তবে নিজেকে ভালোবাসতে শেখো রূপন্তী। একটা ভুল, শুধুমাত্র একটা ভুলের জন্য হাসতে ভুলে যেও না প্লিজ। জীবন সবাইকেই দ্বিতীয় সুযোগ দেয়। যারা বুদ্ধিমতী তারা কিন্তু সুযোগটাকে কাজে লাগায়। তাই আমি বলবো, তুমিও সুযোগটাকে কাজে লাগাও। নতুন করে ভালো থাকতে শেখো। আর হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি বলেই যে তোমারও আমাকে ভালোবাসতে হবে এমন কোনো কথা নেই। যদি মনে হয় তুমি সত্যিই আমাকে ভালোবেসে আমার সাথে থাকতে পারবে, তবেই এসো আমার জীবনে। আমি তোমার অপেক্ষায় থাকব। কিন্তু জোর করে তোমাকে পেতে চাইব না কখনো। বেলা গড়িয়ে সন্ধ্যা নেমেছে ধরণীর বুকে। কিঞ্জার ফোনে ঠিক এই সময়ই কল আসে প্রিয়র নাম্বার থেকে। কিঞ্জা কল রিসিভ করলে ওপাশ থেকে প্রিয় বলে ওঠে, অনুষ্ঠান কি শেষ? হ্যাঁ। তাহলে নিচে নেমে এসো। আমি তোমাকে নিতে এসেছি। তুমি আসতে গেলে কেন? আমি তো চলে যেতে পারতাম একাই। গতকাল তো খুব সুন্দর একটা কাণ্ড ঘটিয়েছ। এখন একা একা সন্ধ্যায় বাড়ি ফেরার কোনো দরকার নেই। এমনিতেও আমি ফ্রি ছিলাম, তাই তোমাকে নিতে চলে এসেছি। তোমার বের হতে কতক্ষণ সময় লাগবে? 5 মিনিটের মধ্যে আসছি, দাঁড়াও। ঠিক আছে। কল কেটে দিয়ে কিঞ্জা রূপন্তীকে জিজ্ঞেস করে, তুই কি আমার সাথেই ফিরবি?
আমি ফারহানের সাথে কিছু কথা বলতে চাই। তুই প্রিয়র সাথে চলে যা। আমি ফারহানের সাথে যাব। তোমার কোনো সমস্যা নেই তো? ফারহান রূপন্তীর দিকে তাকিয়ে উত্তর দেয়, না, আমার কোনো সমস্যা নেই। তাহলে একসাথেই বের হই চল। তারপর আলাদা আলাদা চলে যাব আমরা। আচ্ছা চল। কিঞ্জা নিচে নেমে খালামণির থেকে বিদায় নিয়ে বাইরে চলে আসে। প্রিয়র কাছে গিয়ে বলে, এত কষ্ট করার সত্যিই কোনো দরকার ছিল না, কিন্তু আমার কষ্ট আমি বুঝে নেব। তোমার এত ভাবতে হবে না, বুঝলে? খুব বুঝলাম। চলো এখন। কিঞ্জা রূপন্তী আর ফারহানের থেকে বিদায় নিয়ে প্রিয়র সাথে চলে যায়। দোতলার জানালা থেকে মুন্তাসির কিঞ্জাকে প্রিয়র সাথে যেতে দেখে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে সেদিকে। চলবে।